বুঝিনি। জানেন? ম্যাম, কোন আইডিয়া আছে? কিসের ম্যাম? বললাম যে আজকে আপনাদের কি টপিক করানো হবে, কোন আইডিয়া আছে কারো? হ্যাঁ ম্যাম, আপনি তো বলেনি। বলবো? বলছিলেন কি? হ্যাঁ বলেন। হ্যাঁ, অবশ্যই নতুন কিছু আমাদের জন্য যেটা মানে চমক। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে আমি যে লাস্ট দিন যে হোম অ্যাসাইনমেন্ট দিছিলাম সবাইকে জমা দিচ্ছেন? হোম অ্যাসাইনমেন্ট করার থেকে লিঙ্ক শেয়ার করে নিই। না, এই টেস্ট মেইল যে করতে বলছিলাম, টেস্ট মেইল কি করছিলেন আপনারা? হ্যাঁ, করেছি। আচ্ছা, আমি এখনো চেক করতে পারি নাই, অসুস্থ ছিলাম আমি, আর এগুলো নিয়ে কোনো ঘাটাঘাটি করি নাই। আচ্ছা ঠিক আছে, তো সবাইকে জয়েন করছে? শাহাদাত, সালেহীন, আজমির, আরাফ, জয়। নাসির ভাইয়া কোথায় আজকে? নাসির নেই, মনির হোসেন নেই, জয় বিশ্বাস নেই, ওনারা কোথায়? ওনারা কোথায়? নাসির ভাইয়াকে তো আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম গ্রুপে। দেখতে তো সবাই যে কে নাকি জয়, ওখানে তো দেখা যাচ্ছে মানে রাজনীতি করে। আচ্ছা, আপনাদের আজকে শুরু করব হচ্ছে এসইও নিয়ে। ও, এই হবে। বুঝতে পেরেছেন? ম্যাম, মেনজিমের কিছু প্রশ্ন ছিল, সেগুলো কি পরে নিবেন? জি ভাইয়া। মেনজিমের কিছু প্রশ্ন ছিল, সেগুলো কি পরে নিবেন? না বলেন কি প্রশ্ন আছে, আগে আপনাদের প্রশ্ন শেষ করে তারপরে হচ্ছে এসইও নিয়ে শুরু করব। বলেন। ম্যাম, এই সিম্পল কোশ্চেন, সেটা হলো যে আমরা যখন ওই কন্টাক্ট গুলো অ্যাড করতে যাই না, জি তখন তো আমাদের চারটা অপশন আছে: সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব আর ক্যান্সেল। জি এগুলা দ্বারা কি বোঝাইতেছে যে আমি কন্টাক্ট গুলোতে অ্যাড করতেছি? জি। এগুলা মানে এগুলা দ্বারা কি বোঝায়? আচ্ছা, এগুলো দ্বারা আপনার হচ্ছে ক্যাটাগরি বুঝায়। বুঝতে পারছেন? যে আপনার সাবস্ক্রাইব একটা ক্যাটাগরি, তারপরে হচ্ছে নন সাবস্ক্রাইব একটা ক্যাটাগরি, আরেকটা কি আছে চ্যানেল, সেটা একটা ক্যাটাগরি, আরেকটা কি যেন আছে। এই চারটা হচ্ছে যে আপনার ক্যাটাগরি, ঠিক আছে? এখন আপনি এই চারটা ক্যাটাগরির মধ্যে ধরেন সাবস্ক্রাইবের মধ্যে আপনি ইঞ্জিনিয়ার এই ট্যাগে হচ্ছে মানে কতগুলা কন্টাক্ট রাখতে চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে যে ওখানে ডান দিকে ট্যাগ একটা অপশন থাকে, ওই ট্যাগের মধ্যে গিয়ে ধরেন সেটা আপনি বানালেন ইঞ্জিনিয়ার। এখন সেটার মধ্যে আপনি অনেকগুলো ইঞ্জিনিয়ারের মেইল কালেক্ট করেছেন, সেটা হচ্ছে যে আপনি ওই ট্যাগের ভিতরে রাখতে পারবেন। আর ওই চারটা পার্ট আপনার মূলত ক্যাটাগরির মধ্যে পড়ে, যে আপনি পরবর্তীতে একটা মেইল ক্যাম্পেইন করতে গেলেন, করতে গিয়ে তখন হচ্ছে যে আপনার একটা ক্যাটাগরি দরকার, ঠিক আছে? কারণ আপনি তো সবগুলো কন্ট্যাক্ট একসাথে, মানে আপনি ইঞ্জিনিয়ারকে সিলেক্ট করতে চাইলে আপনার ইঞ্জিনিয়ারকে সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে তো আপনি মানে হচ্ছে যে ডাক্তার যে তাকে তো আর সিলেক্ট করতে পারবেন না, তাই না? তো সেই অনুযায়ী হচ্ছে যে আপনি মানে এক একটা ক্যাটাগরির ভিতরে কয়েকটা করে ট্যাগ সিলেক্ট করে ওইভাবে করে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আপনার সেই মেইলগুলো যখন আপনারা সেন্ড করবেন, সেন্ড করতে গেলে যাতে আপনারা ওই ক্যাটাগরি থেকে খুব সহজেই সিলেক্ট করে নিতে পারেন ট্যাগগুলো। আচ্ছা, আমার কোন কন্টাক্ট গুলো সাবস্ক্রাইব, কোনগুলো আনসাবস্ক্রাইব, এটা আমি বুঝবো কিভাবে? সেটা মানে আমি আপনি জাস্ট নিজের ইচ্ছে কন্টাক্ট গুলো মতো অ্যাড রাখতে করতেছি। পারবেন। আপনি যখন ওখানে যখন হচ্ছে যে আপনারা কন্ট্যাক্ট গুলো কালেক্ট করেন, ঠিক আছে? বা আপনি যখন ওই সাবস্ক্রাইব ওখানে গেলেন, যাওয়ার পরে ওখানে চারটা যে পার্ট থাকে, ওই চারটা পার্ট থেকে আপনি যে কোনো একটা পার্টের মধ্যে সিলেক্ট করে রাখলেই হবে, সমস্যা নেই। ওগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী কাজ করতেছে। সেখানে যে সাবস্ক্রাইব মিন হচ্ছে যে আপনার মানে কি বলে, মানে ইউটিউবের মতো কেউ হচ্ছে আপনার চ্যানেল এসে সাবস্ক্রাইব করতেছে মানে তারাই সাবস্ক্রাইবার, ব্যাপারটা ওখানে এরকম না। ওখানে হচ্ছে ওগুলো এক একটা ক্যাটাগরি। আচ্ছা। আর ম্যাম, ওই ট্যাগটা কি কাজে লাগে? কন্টাক্ট অ্যাড করার সময় ট্যাগ অ্যাড করতে বলা হবে, ট্যাগ অ্যাড না অ্যাড করলেও চলে। তো ট্যাগটা এটা হচ্ছে কি যে কাজে আপনি লাগে? মানে ভাগ করে রাখতে পারতেছেন ট্যাগের মধ্যে, মানে হচ্ছে যে এক একটা কি বলে ভাগ হিসেবেই কাজ করে, ডিভিশন হিসেবে কাজ করে, ঠিক আছে? যে আপনার একটা ট্যাগের মধ্যে আপনি ওয়েব ডেভেলপার রাখলেন, আরেকটা ট্যাবের মধ্যে ধরেন যে আপনি বাংলাদেশে মানে করোনা রোগী নিয়ে কাজ করতেছেন, একটা একটা ট্যাগের মধ্যে আপনি রাখতে পারেন যে করোনা টেস্টের রিপোর্ট গুলা রাখতে পারেন, আরেকটা ট্যাগের মধ্যে যে আপনি কি বলে মানে করোনা রোগীদের নামগুলা রাখতে পারেন, এই জিনিসগুলা হচ্ছে ট্যাগ।
জি, আর কোনো কিছু জানার আছে? না ম্যাম, আর কিছু জানার নেই। আচ্ছা, ঠিক আছে। সার্চ ইঞ্জিন শুরু করছি। জি, বাকি সবাই কোথায়? আচ্ছা, সার্চ ইঞ্জিন এটা হচ্ছে শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই আমি। সেটা হচ্ছে যে আপনারা আগে যে জিনিসগুলো করেছেন, ঠিক আছে? আগে যে কাজগুলো করে এসেছেন এ পর্যন্ত, সেগুলো ছিল আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার ছিল যে ওই কাজগুলা মোটামুটি ইজি ছিল। যে আপনি একটা জিনিস দেখে বুঝে গেলেন, সেটা আপনি ওইভাবে করে ফেললেন। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে? অনেকে দেখা যায় যে একটা জিনিস বলবো, ওই টাইমে আপনার মনে হবে যে আপনি ঠিকই বুঝতে পারছেন, কিন্তু যখন হচ্ছে যে আপনারা কাজে ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন দেখা যাবে যে আপনি আর মানে সেই জিনিসটা পারছেন না। ঠিক আছে? তো এইটা ধরেন যে অনেকে একটা দুইটা ক্লাস করলেন এসইও নিয়ে, করার পর আপনারা হতাশ হয়ে গেলেন যে আসলে মানে ক্লাস করতেছি, জিনিসটা বুঝতে পারতেছি না, কিভাবে কাজটা করতে হবে মাথায় ঢুকতেছে না, এইটা মনে করে যদি হতাশ হয়ে যান তাহলে হবে না। ঠিক আছে? নিজেদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে আমি এই কাজটা পারবো, ভয় পেয়ে গেলে চলবে না। ঠিক আছে? আজকে যদিও আপনাদের মানে বেসিক জিনিসগুলো আমি বলবো, বা বেসিক যে থিওরি জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো দেখাবো, বাট যখন হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি করব, প্র্যাকটিক্যালি করতে গেলে তখন আপনাদের জিনিসগুলো আপনারা মানে আমি যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাই, লাগলে আপনারা হচ্ছে তখন সেই জিনিসগুলো নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে? যদি নোট ডাউন করে রাখেন তাহলে পরবর্তীতে কাজ করতে গেলে আপনি যদি একটার মধ্যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, আপনার কাছে নোটটা থাকলে আপনি সেখান থেকে দেখে জিনিসটা সলভ করে নিতে পারবেন। বাট আপনাদের মধ্যে হয়তো হাতে গোনা দুই একজন ছাড়া কেউই কোনো ধরনের নোট রাখেন না, যে জিনিসগুলোর জন্য আপনাদের পরবর্তীতে প্রবলেম ফেস করতে হয়। আর আগে যেগুলো যেহেতু হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল, সেগুলোর মধ্যে এত কিছু ছিল না, জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন ছিল, তারপর হচ্ছে যে অ্যাডস ক্যাম্পেইন গুলো কিভাবে করবেন সেই জিনিসগুলো ছিল। মানে মোটামুটি ওই জিনিসগুলো আপনারা এমনিতেও পারবেন, বাট যখন হচ্ছে এখন থেকে মানে যে ক্লাসগুলো হবে, যে আপনাদের এসইও ক্লাস হবে, কিওয়ার্ড রিসার্চ আছে, অন পেজ অফ পেজ এগুলো আছে, তারপর গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ আছে, এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা মানে ঠিকভাবে না দেখলে, নোট ডাউন না করলে দেখা যাবে যে আপনারা পরবর্তীতে সমস্যাতে পড়ে যাবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। উম, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। সার্চ ইঞ্জিন কি, এই জিনিসটা কি কেউ বলতে পারবেন আমাকে? গুগল সার্চ ইঞ্জিন। হ্যাঁ, গুগল সার্চ ইঞ্জিন ঠিক আছে, বাট সার্চ ইঞ্জিনে আপনার শব্দটা একটু মিউট করে ওয়েবসাইট দেন। যার মাধ্যমে আমরা সমগ্র মানে তথ্যগুলো মানে সার্চ করে খুব সহজেই পেতে পারি, যেখানে অনেক মানে মিলিয়ন মিলিয়ন মানে বিলিয়ন বিলিয়ন অনেক আচ্ছা, সাউন্ড কার ওখানে সাউন্ড হচ্ছে, একটু সাউন্ডটা মিউট করেন। সাউন্ড হচ্ছে কার ওখানে? কার ওখানে sound? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সালিম ভাই আবার আরেকবার বলেন। বললাম যে সার্চ ইঞ্জিন হলো এমন একটা ওয়েবসাইট যেখানে মানে অনেক মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অনেক ওয়েবসাইট আছে, যেখানে মানে যুক্ত আছে। আমরা খুব সহজেই সেই সার্চ ইঞ্জিনটার মাধ্যমে যে কোনো একটা তথ্য খুঁজে পেতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আর ইঞ্জিন হলো আচ্ছা, সার্চ ইঞ্জিন হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের জিনিস এক কম্পিউটারের জিনিস আরেক কম্পিউটার চাইতে পারি। যেমন আমেরিকা একজনের একটা জিনিস আছে, ওইটা আমরা এখানে বসে আমাদের প্রয়োজন ওইটা পাই। আমাদের একটা জিনিস আছে, আমেরিকার মানুষ ওইটা পায়, বা জাপানের মানুষ পাইতে পারে। মানে আপনি আপনার জিনিসটা এখান থেকে মানে অন্য কান্ট্রিতে দেখাতে পারছেন, বা অন্য কান্ট্রির জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা বললেন? আচ্ছা, আর কেউ? আর কেউ কিছু বলবেন? আচ্ছা, সার্চ ইঞ্জিনটা হচ্ছে মানে সেখানে আপনি বিভিন্ন কিছু সার্চ করতে পারবেন। ঠিক আছে? এখন সার্চ ইঞ্জিন এখানে কি কাজ হয়, কি কাজ হয়, ধরেন আমরা যদি গুগলে যাই, ঠিক আছে? আমি গুগলে গিয়ে একটু দেখাই।
আচ্ছা, ধরেন যে আমরা গুগলের মধ্যে আছি, ঠিক আছে? আপনি যদি এখানে গুগলটা কি করে, আমরা কোনো কিছু একটা লিখে যখন সার্চ করি, সার্চ করার সময় তখন কি হয় যে গুগল আমাদের ওই রেজাল্টটা দেয়। এখন ওই রেজাল্টটা যে দেয়, এই রেজাল্টটা মানে অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? গুগল কি সেই রেজাল্টটা জেনারেট করে, জেনারেট করে কি আমাদের দেয়? ধরেন যে আমি এখানে লিখে সার্চ করলাম মেন্স ওয়াচ। আচ্ছা, এখানে আমরা মেন্স ওয়াচ লিখে সার্চ করছি, সার্চ করার পরে ফার্স্টে যেহেতু তাদের অ্যাডের এটা আসার কথা, অ্যাডের এটা আসছে, এটা ছাড়া যে এমনিতে অর্গানিক যে রেজাল্টগুলো এসেছে, হ্যাঁ, ধরেন যে এখানে ফার্স্টে আসছে যে ওয়াচ শপ, এটা হচ্ছে মেন্স ওয়াচেস প্রাইস ম্যাচ গ্যারান্টি। আচ্ছা, এরপর আসছে fossil.com, তারপর আসছে আমাজন, এরপর আসছে ফাস্ট ট্র্যাক, ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন গুগলে সার্চ করলাম যে ওয়াচ মেন্স ওয়াচ লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদেরকে তারা এই রেজাল্ট, এই পেজে যতগুলো আছে এই রেজাল্টগুলো হচ্ছে দেখাচ্ছে। তো এখন আপনাদের কি মনে হয় যে গুগল কি এই রেজাল্টগুলো নিজে জেনারেট করে আমাদেরকে দেখায়, নাকি অন্য কোনো প্রসেস আছে, অন্য কোনো ওয়েতে দেখায়? কেউ কি বলতে পারবেন এটা? এটাই তো করা বলা হয় না, অন্য কি করে দিবে? এটা হচ্ছে গুগলের অন্য কেউ কে করে? গুগলই ম্যাম। গুগলের যে সার্চ রেজাল্ট আসে সেটা নির্ভর করে হচ্ছে আমাদের ইয়ের উপর। বিভিন্ন ওয়েব মাস্টাররা আছে, এই ওয়েবসাইট আপনারা আছে, তারা তাদের ওয়েবসাইট থেকে সুন্দরভাবে এসিও করে, এসিওর মাধ্যমে এটা ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে র্যাঙ্ক করে দিতে পারে। যার যত এসিও যত ভালো হবে, পেজ যত ভালো থাকবে, তার ইটা মানে কন্টেন্টটা আগে র্যাঙ্ক করবে। আচ্ছা, আর কেউ কিছু বলবে? ম্যাডাম, এটা যার যেটা করতেছে, জি। এটা সার্চ ইঞ্জিনে আসতেছে, এটা মাঝে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমরা যে সার্চ করলাম, যে দেখেন মেন্স ওয়াচ লিখে, লেখার পর আমাদেরকে অনেকগুলো রেজাল্ট শো করছে। রেজাল্টগুলো কিভাবে শো করছে? এটা গুগলে এই কারণে আমাদেরকে দেখাচ্ছে কারণ গুগলে এটা হচ্ছে র্যাঙ্ক আপ করা হয়েছে, ঠিক আছে? এখানে করা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর আমরা দেখছি হচ্ছে সার্চ ইঞ্জিনে কিভাবে রেজাল্টটা আসে। তো এইখানে যখন আমরা রেজাল্টগুলো দেখছি, আপনারা দেখেন প্রথমেই হচ্ছে আমাদের alibaba.com শো করছে, হোয়াটসঅ্যাপ, ফসিল, আমাজন, ফাস্ট ট্র্যাক, আর কি কি আছে, পিকাবু, মিন্ত্রা, দারাজ, এগুলো আর কি দেখাচ্ছে, ঠিক আছে? এগুলো কেন দেখাচ্ছে? কারণ এইখানের যে ওনার গুলো আছে, ঠিক আছে, তারা তাদের ওয়েবসাইট গুলোকে কি করেছে, অপটিমাইজ করেছে, ঠিক আছে? অপটিমাইজ করে তারা হচ্ছে গুগলের এটা ফার্স্ট পেজে নিয়ে এসেছে, ঠিক আছে? তারা যখন ফার্স্ট পেজে নিয়ে আসছে তখন গুগল কি করছে, এগুলো লিস্টিং করছে, ঠিক আছে? লিস্টিং করে করে যে যেভাবে অপটিমাইজ করেছে ওই অনুযায়ী হচ্ছে রেজাল্টগুলো এখানে দেখাচ্ছে। তাহলে সার্চ ইঞ্জিনে কি হয় যে আপনার মানে বিভিন্ন কোম্পানির যে ওনার থাকে তারা হচ্ছে তাদের ওয়েবসাইটগুলোকে মানে লিস্টিং করার জন্য বা হচ্ছে যে কি বলে র্যাঙ্ক আপ করার জন্য যে কাজটা করে থাকে, এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন ওই কাজটা করে। বুঝতে পেরেছেন? এখন সার্চ ইঞ্জিন গুগল, গুগল এই জিনিসটা কি? গুগল জিনিসটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। কারণ কি, আপনি এখানে এসে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সার্চ করতে পারেন, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আপনি সার্চ করেন, সার্চ করার ওই প্রেক্ষিতে হচ্ছে গুগল আপনাকে রেজাল্টটা শো করে। এরকম আরো কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন বিং আছে, তারপরে হচ্ছে ডাকডাকগো, এগুলো আছে। তবে এগুলো সব মানে সবচেয়ে হচ্ছে যে মানে মোস্ট এফেক্টিভ যেটা, সেটা হচ্ছে গুগল। এখন আমরা যদি দেখি যে মানে ধরেন যে টপ 10 সার্চ ইঞ্জিন আমরা একটু খুঁজি। আচ্ছা, এখানে দ্য টপ মোস্ট 7 আসছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে মিট দ্য 7 মোস্ট পপুলার সার্চ ইঞ্জিনস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এখান থেকে দেখি যে 7 মোস্ট সার্চ ইঞ্জিন কি কি আছে। এখানে দেখেন শুরুতে আমরা কি পাচ্ছি, গুগল। গুগল একটা সার্চ ইঞ্জিন, কারণ আপনি এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সার্চ করে পেয়ে যান। এরপর আছে হচ্ছে ইউটিউব। গুগল ইউটিউব হচ্ছে গুগলের আরেকটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এখানেও হচ্ছে আমরা কি করি, গুগলে আমরা হচ্ছে কোনো কিছু ভিজুয়ালি দেখতে পারি না, সেখানে হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে ওদের আর্টিকেলগুলো দেখা যায়, পড়া যায়, এই জিনিসগুলো। বাট আপনি যখন ইউটিউব, ওটা যেহেতু একটা সার্চ ইঞ্জিন, আপনি যখন ইউটিউবে কোনো কিছু একটা সার্চ করেন খুব সহজেই মানে সেই রেজাল্টগুলো আমরা দেখতে পাই।
এরপর আছে হচ্ছে আমাজনে গিয়ে আপনি সার্চ করতে পারেন। তারপর আছে হচ্ছে ফেসবুক, এরকম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। বাট যতগুলো সার্চ ইঞ্জিন আছে এগুলোর মধ্যে সর্বপ্রথমে আছে হচ্ছে গুগল। ঠিক আছে, এখানে দেখেন যে আরো কিছু জিনিস, যে আপনার ইয়াহু আছে, বাইডু আছে, এওএল আছে, ask.com আছে, এক্সাইট আছে, ডাকডাকগো আছে, এরকম আরো কিছু সার্চ ইঞ্জিন আছে। আচ্ছা, সার্চ ইঞ্জিনে বেসিক কি আছে দেখেন, যে এখানে কি হয়, স্টোর মিলিয়ন্স অফ পেজেস ইন দেয়ার ডেটাবেস। তাদের যে ডেটাবেস আছে সার্চ ইঞ্জিনের এই আহ, এটা এটা বড় হচ্ছে না কেন? আচ্ছা, দেখেন সার্চ ইঞ্জিনে কি হয়, স্টোর মিলিয়ন্স অফ পেজেস, ওরা হচ্ছে মিলিয়ন্স অফ পেজেস স্টোর করে এবং সেখানে কি করে একটা ডাটাবেস থাকে। তার মানে যে কোনো কোম্পানি হোক না কেন সেখানের একটা ডাটাবেস থাকে। বা ধরেন যে আমি যে লিখে সার্চ করলাম মেন্স ওয়াচ দেওয়ার পরে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট শো করলো। আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটে গিয়ে হচ্ছে রেজাল্ট গুলো দেখতে পারি যে সেখানে কি টাইপের মেন্স ওয়াচ গুলো আছে। ঠিক আছে, আপনারা যেমন যখন হচ্ছে মেইলচিম্পের কাজ করেছেন তখন আপনারা এরকম একটা ডাটাবেস বানিয়েছেন, অনেকগুলো মেইল কালেক্ট করেছেন। তো আপনারা চাইলে যে এরকম একটা সার্চ ইঞ্জিন বানিয়ে, যে আপনারা চান যে আপনার কাছে অনেকগুলো মেইল আছে, যে 1 লাখ 2 লাখ মেইল আপনার কাছে আছে, তা আপনি নিজে একটা এরকম বানাতে পারেন। ঠিক আছে, যে একটা ওয়েবসাইট বানালেন যেখানে গেলে শুধু হচ্ছে যে ওই কি বলে ওই মেইলগুলোই দেখাবে। ঠিক আছে, সেটা আপনি কি করতে পারেন, আস্তে আস্তে অপটিমাইজ করে যখন আপনি সার্চ ইঞ্জিনে দিবেন, আস্তে আস্তে সেটাকে এসইও করে ফেলবেন, তাহলে কিন্তু মানুষ এসে যখন সে মেইল খুঁজবে তখন আপনারটা যদি সার্চ ইঞ্জিনে রেজাল্টের যদি ফার্স্ট পেজে আসে তাহলে কিন্তু সবাই ইজিলি মেইলগুলো পেয়ে যাবে। এর জন্য বলছে যে এখানে হচ্ছে যে মিলিয়ন্স অফ পেজেস থাকে, সেই পেজ থেকে হচ্ছে তারা রেজাল্টগুলো শো করে। এরপর আছে সাইটস আর ইনক্লুডেড অটোমেটিক্যালি বেসড অন এ সেট ক্রাইটেরিয়া, নো হিউম্যান ইন্টারফেস। এখানে হিউম্যানের কোনো ইন্টারফেস থাকে না, এখানে হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট হয়, সেই জিনিসটাই বোঝানো হয়েছে। এরপর আছে সার্চ ফিচার্স স্কোপ ভ্যারি গ্রেটলি ফ্রম ওয়ান টু অ্যানাদার। এখানে হচ্ছে যে আপনার সার্চিং এর যে ফিচার গুলো থাকে সেগুলো হচ্ছে কি মানে ভ্যারি করে। ঠিক আছে, যে আপনি ধরেন কি বলেন যে আপনি ফুটবল খেলা দেখেন, কোনো একটা টিমের ফ্যান আপনি। ঠিক আছে, তো কোনো একটা টিমের ফ্যান অনুযায়ী আপনি হচ্ছে গুগলে এসে সার্চ করলেন তাদের জার্সি নিয়ে, যে আপনি আপনার একটা জার্সি দরকার, তো কোন ইয়েটা হচ্ছে যে আপনাকে বেস্ট জার্সি প্রোভাইড করে। তো আপনি তখন দেখবেন যে বিভিন্ন কোম্পানি হচ্ছে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জার্সি প্রোভাইড করবে এবং তাদের মধ্যে তখন আপনি হচ্ছে ভ্যারিয়েশন দেখতে পারবেন। এবার আছে গুড ফর বিগিনার্স অ্যান্ড এক্সপার্ট। সার্চ ইঞ্জিন হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন তখন বিগিনারদের জন্য এটা ভালো, এবং হচ্ছে যারা এক্সপার্ট তাদের জন্য ভালো। এবং সার্চ ইঞ্জিনে যখন কাজ করা যায় তখন দেখা যায় যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, এখন সেই ওয়েবসাইটটা আপনার আই ক্যাচিও হতে হবে, এবং মানে আপনার ওয়েবসাইটটা হচ্ছে যে আপনার কাস্টমারকে ধরে রাখবে এইরকম প্রোডাক্ট আপনার সেখানে থাকতে হবে। ঠিক আছে, সেটা আপনার ধরেন কোনো ব্লগিং ওয়েবসাইট হোক, ই কমার্স ওয়েবসাইট হোক, বা আপনার পার্সোনাল পোর্টফোলিও হোক, যেটাই হোক না কেন, এ যাতে হচ্ছে যে আপনার কাস্টমারদেরকে ধরে রাখতে পারে। এরপর হচ্ছে গুড ফর সার্চিং অন এ ন্যারো টপিক। আপনি খুব ন্যারো একটা টপিক নিয়েও আপনি সার্চ করতে পারবেন। যেমন হচ্ছে যে আপনার ধরেন আপনি একটা জার্সি কিনবেন। ঠিক আছে, এখন জার্সি কিনবেন, আপনি জার্সি লিখে সার্চ করলে কিন্তু অনেক ধরনের জার্সি আসবে। এখন আপনি যদি স্পেসিফিক কোনো নাম দিয়ে খুঁজেন তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে আপনার টপিকটাও সেখানে ন্যারো হয়ে গেল এবং আপনার সার্চের রেজাল্টটাও খুব ইজিলি চলে আসবে। এরপরে আছে সার্চ ফর পার্টিকুলার টাইপস অফ ডকুমেন্টস, ফাইলস এটসেট্রা ইজ পসিবল। আপনি এখানে হচ্ছে যে মানে একদম পার্টিকুলার কোনো কিছু দেখেন, আমাদের টপিকটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এখন আমি কিন্তু এখানে সার্চ ইঞ্জিন লিখে সার্চ করার পরে আমার কিন্তু মানে অনেকগুলো
রেজাল্ট দেখিয়েছে। এখন রেজাল্ট দেখানোর পরে আমি চাইলে এই যে এই আপনাদেরকে এটা যে শো করছি স্লাইডটা, এটা চাইলে আমি ডাউনলোড করে আমি নিতে পারতাম, চাইলে একটা ফাইল আকারে নিতে পারতাম, বা ডকুমেন্ট বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটাই হোক সেভাবে করে নিতে পারতাম। ঠিক আছে, তো আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনে একটা পার্টিকুলার একটা প্রোডাক্টের জন্য সার্চ করলেন, সার্চ করে সেটাকে আপনি আপনার নিজের মতো করে নিতে পারবেন। এখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এবার দেখেন যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা দিয়ে কি বোঝানো হয়েছে। এখানে বলেছে দ্য ফাদার অফ সার্চ ইঞ্জিন ইজ জোনাথন ফ্লেচার। ঠিক আছে, সার্চ ইঞ্জিন যে এটা হচ্ছে যে এটার ফাদার মানে যে হচ্ছে বানিয়েছিল সে, তার নাম হচ্ছে জোনাথন ফ্লেচার। এরপর হচ্ছে সার্চ ইজ আ টুল। কেউ কিছু বললেন? না না, কন্টিনিউ করেন। আচ্ছা, এখন দেখেন সার্চ ইজ আ টুল which helps in retrieving information from the internet। এখন সার্চ মানে আমরা কি জানি যে খোঁজা, ঠিক আছে। এখন আপনি যে খুঁজবেন, এখানে খোঁজাটাকে একটা টুল হিসেবে কাউন্ট করা হয়েছে। সার্চ ইঞ্জিনে সার্চটা হচ্ছে খোঁজাটাকে, ঠিক আছে। আপনি যেমন হচ্ছে যে ধরেন আপনি আপনার বাসার ফ্যান অথবা লাইট ঠিক করতেছেন, আপনার তখন হচ্ছে কি দরকার, একটা স্ক্রু ড্রাইভার দরকার হয়, ঠিক আছে। বা ধরেন যে একটা কি বলে এটাকে রেঞ্জ দরকার হয় এগুলো ঘোরানোর জন্য। তো এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে এক একটা টুল হিসেবে কাজ করে। তো সেরকমই হচ্ছে যে সার্চটা হচ্ছে যে আপনার ইনফরমেশন গ্যাদারের জন্য একটা টুল হিসেবে কাজ করে। এরপর দেখেন ইট ইন্ডেক্সেস দ্য ওয়েব অ্যান্ড অ্যাকর্ডিংলি বিল্ডস ইটস ডেটাবেস। এটা হচ্ছে কি করে, ওয়েবে কি করে আস্তে আস্তে একটা ডেটাবেস তৈরি করে। ইচ সার্চ ইঞ্জিন হ্যাজ ইটস ওন সেট রুলস টু ইন্ডেক্স ওয়েবসাইটস। এখন আপনার সার্চ ইঞ্জিন যে একটা এমন না, অনেক বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, অনেক রকমের সার্চ ইঞ্জিন আছে। তো এই সার্চ ইঞ্জিনগুলো কি করে যে হ্যাজ ইটস ওন সেট রুলস, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কিছু কি নিজস্ব ইয়ে থাকে, রুল থাকে কি করার জন্য, ইন্ডেক্স হচ্ছে ক্রল করার জন্য। এটা হচ্ছে যে যখন আমরা এসি অপটিমাইজেশনে যাব তখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখব। এখন দেখেন টাইপস অফ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের টাইপস গুলা কি কি। একটা হচ্ছে ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস। ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস হচ্ছে যে ধরেন আপনি গুগলে একটা কোনো কিছু লিখে সার্চ করলেন, এখন সার্চ করার পরে সেটা কিন্তু ক্রল করে। ক্রল করে মানে হচ্ছে যে মাকড়সা যেমন তার কি বলে জাল, মানে সেটা বেয়ে বেয়ে যেমন ওঠে। তো ক্রল বেসড সার্চ ইঞ্জিনস গুলো হচ্ছে এরকম যে আপনার হচ্ছে যে মানে ওইভাবে করে আপনার দেখতে হবে। ঠিক আছে, যে আপনি মানে একটা জিনিস অপটিমাইজ করছেন, অপটিমাইজ করার পরে সেটা হচ্ছে ধরেন 20 নম্বরে আছে, গুগলের 20 নম্বর পেজে আছে, আর আপনি চাচ্ছেন সেটাকে গুগলের 2 নম্বর পেজে নিয়ে আসার জন্য, তাহলে সেটা কি করবে, আস্তে আস্তে ক্রল করে করে কিন্তু উপরে উঠবে। ঠিক আছে, এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। এরপর আছে ডাইরেক্টরিজ। ঠিক আছে, ডাইরেক্টরিজ দিয়ে কি বোঝানো হয়, কেউ কি বলতে পারবেন আমাকে? ম্যাম, ডাইরেক্টরি মানে আপনার লোকেশনটা মানে লিঙ্ক লোকেশন। হ্যাঁ, ডাইরেক্টরিজ হচ্ছে যে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনাকে বের করে দিবে সেটা। এরপরে হচ্ছে যে হাইব্রিড সার্চ ইঞ্জিনস। হাইব্রিড মানে কি? সংমিশ্রণ। হাইব্রিড মানে সংমিশ্রণ বোঝায়। মানে অনেকগুলো সংমিশ্রণ। হ্যাঁ, এটা হচ্ছে হাইব্রিড সার্চ ইঞ্জিনস, যে আপনাকে ওইভাবে রেজাল্টটা বের করে দিবে। মেটা সার্চ ইঞ্জিনসও সেরকম, আমরা যে গুগলে মেটা ডেসক্রিপশন লিখেছি সেরকম হচ্ছে যে মেটা ইয়ে দিয়ে আপনাকে হচ্ছে যে রেজাল্টগুলো বের করে দেখিয়ে দিবে। এখানে দেখেন ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস, আমরা যে বললাম যে ক্রল, এখন ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস কোনগুলো আমরা দেখি, যে বলছে আর সার্চ ইঞ্জিনস দ্যাট ইউজ সফটওয়্যার প্রোগ্রামস দ্যাট আর কল্ড স্পাইডার ক্রলার্স, রোবট স্পট। দিস প্রোগ্রাম ক্যান অ্যাক্সেস দ্য ওয়েব পেজেস টু ক্যাটাগরাইজ অ্যান্ড অ্যানালাইজ দ্যাম অ্যান্ড দেন। এটা একটু পড়েন, আপনারা পড়ে আমাকে বলেন কে কি বুঝছেন এটা থেকে। স্ক্রিন তো দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা একটু পড়েন, পরে বলেন। হয়েছে? কেউ পড়েছেন? আমি নিজের মতো করে বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন।
সার্চ ইঞ্জিন এটা আসলে যখন আপনি যেমন আপনার যেমন ধরেন একটা ওয়েবসাইট আছে, না, ক্রলার যেটাকে বেসটা বলেন। এই ক্রলার বেসড যে সার্চ ইঞ্জিনটা, মানে এই ক্রলার বেসড সার্চ ইঞ্জিন দিয়ে আপনি কি বুঝছেন এটা বলেন। কলার বেস সার্চ ইঞ্জিন, কলার মানে আপনার যে এই সাইটটা ক্রল করবে, মানে ঘুরে ঘুরে দেখবে কোথায় কি আছে না আছে, যেখানে মানে সার্চ ইঞ্জিনে ঢোকার পারমিশন দিয়েছেন। হ্যাঁ, মানে এইটা হচ্ছে যে আপনার মানে সহজেই কেউ যাতে একটা কিছু খুঁজে বের করে ফেলতে পারে, ঠিক আছে। একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করে সে হচ্ছে ক্রল করে করে র্যাঙ্ক করে, বাট আপনি যখন একটা কিছু সার্চ করতে যাবেন, ঠিক আছে, ধরেন যে আপনি 1 নম্বরে একটা রেজাল্ট খুঁজলেন, পাইলেন না, তখন আপনি কি করলেন যে মানে মানে আপনি যে পেজটা ওপেন করেছেন সেটা ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার মধ্যে আপনি ঢুকলেন, পাইলেন না, তারপর আপনি কি করবেন, সেকেন্ড লিঙ্কটাতে যাবেন, ওইটাতেও না পেলে আপনি কিভাবে কোথায় যাবেন, থার্ডটাতে যাবেন, ঠিক আছে। মানে ক্রল বেসড বলতে আপনাকে, আপনি যখন ক্রল বেসডে সার্চ করতে যাবেন তখন এই সার্চিংটা আপনার এই জিনিসটা বোঝায় যে আপনি হচ্ছে যে একটা জিনিস সার্চ করে পেলেন না, যাতে আপনি পরবর্তীটাতে হচ্ছে সার্চ করে করে যেতে পারেন, লাইক ক্রলের মতো। বুঝতে পেরেছেন? ক্রল বেসড সার্চ ইঞ্জিনস এর মধ্যে, জি বলেন। এখানে তো এই কনভার্স সার্চ ইঞ্জিনের যে এটা বলছে, এটা এই কনসেপ্ট কি, এটা কি বলছে, কনসেপ্ট কি আপডেট উইথ মানে হচ্ছে প্রতিনিয়ত এসে হ্যাঁ, এটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয়, কারণ কি দেখেন, আপনি আজকে একটা জিনিস সার্চ করছেন, ঠিক আছে, ধরেন আমি আজকে মেন্স ওয়াচ দিয়ে সার্চ করলাম, শুরুতে আমার আলিবাবা ছাড়া ধরেন শুরুতে আমার আমাজন আসছে, ঠিক আছে, তারপরে ধরেন আমার দারাজ আসলো। এখন ধরেন যে আপনি আগামীকালকে সার্চ করলেন, দেখলেন যে শুরুতে আপনার আমাজন আসছে, তারপরে আপনার পিকাবু আসছে, তারপরে হচ্ছে যে আপনার দারাজ আসছে, ঠিক আছে, মানে মাঝখানে আরেকটা ঢুকে গেল। এটা হচ্ছে যে প্রত্যেক, অ্যাভেলেবল ইন ডেটাবেস, মানে হচ্ছে এই তার ডেটাবেসে হচ্ছে আপডেট তথ্য বেশি লাগে। আপনি হ্যাঁ, ডেটাবেজে যত বেশি আপডেট হবে, হ্যাঁ, ডেটাবেজে আপনি যত বেশি আপডেট করবেন, যত বেশি অপটিমাইজ করবেন, তত হচ্ছে যে আপনার ওই ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকবে, ঠিক আছে। পরবর্তীতে কেউ এসে সার্চ করলে দেখা যায় যে কখনো সেটা একে দেখাবে, কখনো সেটা 5-এ দেখাবে। বুঝতে পেরেছেন? গল্পের প্রাচীনদের আলোচনা এইটাই যে যারটা হচ্ছে যত বেশি আপডেট থাকবে, যারটা বেশি ভেতরে ডেটা বেশি বেশি থাকবে, ওইটা থেকে সার্চ করলে তাকে আবার চেক করবে, জি, খুব সুবিধা হবে আর কি, মনে আপনি সুবিধা হবে। জি। আচ্ছা, ক্রল বেস সার্চ ইঞ্জিন সেটার মধ্যে আপনার কি কি আছে দেখেন, গুগল আছে, ইয়াহু আছে, আর্ক.কম আছে, ঠিক আছে। এরপরে দেখেন ডাইরেক্টরিজ, ডাইরেক্টরিজে কি বলেছে, আর ওয়েবসাইট সেকশন ইন স্পেসিফিক ক্যাটাগরিজ, সেটা আমি বললাম যে আপনাকে কোনো কিছু স্পেসিফাই করে দিবে, স্পেসিফিক ক্যাটাগরিজ বাই হিউম্যান এডিটর্স অ্যান্ড আর দেন প্লেস ইন দ্য ডাইরেক্টরিজ অর ডেটাবেস। এক্সাম্পল দিয়েছে ইয়াহু ডাইরেক্টরি, ওপেন ডাইরেক্টরি, ঠিক আছে। এগুলোর মধ্যে হচ্ছে যে তারা মানে ক্যাটাগরি হচ্ছে স্পেসিফিক করে দেয়, এবং সেটা কিভাবে করে দেয়, মানে ওখানে আছে যে আপনার কোনো ধরনের চ্যাটবট ইউজ করে না, হিউম্যান এডিটর যারা আছে তারা হচ্ছে যে ম্যানুয়ালি এই কাজটা করে। আচ্ছা, এরপর এটার হচ্ছে, জন্য তাহলে একটু সময় বেশি লাগে না? জি ভাইয়া, যদি চ্যাটবট কাজটা না করে, যদি মানুষ যদি কাজটা করে দেয়, সেক্ষেত্রে সময় বেশি লাগার কথা। হ্যাঁ, সময় বেশি লাগার কথা, কিন্তু ধরেন যে একটা কাজ তো একজনে করে না, ঠিক আছে। ধরেন যে একজন ডাইরেক্টরি কাজ করে, এখন একজনের পক্ষে ডাইরেক্টরি কাজ করতে কিন্তু মানে হিউজ সময়ের ব্যাপার, ঠিক আছে। দেখা যায় যে একটা হ্যাঁ, কোম্পানি, ধরেন গুগল, আপনি গুগলে গিয়ে দেখেন যে তাদের ডাইরেক্টরির জন্য মানে বহুত লোক আছে সেই কাজ করার। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা হ্যাঁ, ডিপার্টমেন্টের জন্যই তো আলাদা আলাদা করে লোক তাদের স্টোর করা আচ্ছা, থাকে, সেটাই। আচ্ছা, হাইব্রিডটা দেখেন, হাইব্রিডে কি বলেছে, আর সার্চ ইঞ্জিনস দ্যাট ইউজ বোথ ক্রলার বেসড সার্চেস অ্যান্ড ডাইরেক্টরি সার্চেস টু অবটেইন দেয়ার রেজাল্ট। হাইব্রিডটাতে কি হয় যে সেখানে আপনার ক্রল সার্চও তারা নেয়, ডাইরেক্টরি যে সার্চ সেটাও তারা নেয়, যেমন হচ্ছে ইয়াহু.কম, গুগল.কম। গুগলের মধ্যে তারা হচ্ছে কি করে, মানে নিজেরা ক্রলিং তো করছে এবং হচ্ছে কি ডাইরেক্টরিজও করছে, ইয়াহু ও সিং। এইটা হচ্ছে যে হাইব্রিড সার্চ ইঞ্জিন বোঝাচ্ছে যে যেখানে আপনার ক্রল বেসডও থাকতে পারে এবং ডাইরেক্টরিজ বেসডও থাকতে পারে। এবার হচ্ছে মেটা সার্চে কি দেখাচ্ছে দেখেন, যে আর দ্য সার্চ ইঞ্জিনস দ্যাট কম্বাইন অল দ্য রেজাল্ট ফ্রম আদার সার্চ ইঞ্জিনস ইনটু ওয়ান বিগ লিস্ট, ঠিক আছে। এখানে আপনার এক্সাম্পল হচ্ছে মেটা ক্রলার, ডগপাইল, হ্যাঁ। মেটা সার্চ ইঞ্জিনসে কি করে, তারা হচ্ছে যে সব ধরনের সার্চ ইঞ্জিনের রেজাল্টগুলোকে কম্বাইন করে, এবং ওই কম্বাইন করে তারা হচ্ছে যে একটা লিস্ট আকারে শো করে। আপনারা যেমন মেটা ডেসক্রিপশনের মধ্যে দেখেছেন, এখানেও হচ্ছে তেমনই, যে তারা হচ্ছে যে ওই রকম ভাবে একটা লিস্ট আকারে তাদের সার্চ ইঞ্জিনের রেজাল্টগুলো হচ্ছে দেখায়। মানে হচ্ছে মাঝে মাঝে
সার্চ করলে হচ্ছে এই প্রথমে এই দেখা যাচ্ছে প্রথমটাতে গুগল আসছে আর দ্বিতীয়টাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বিং এ নিয়ে চলে যাচ্ছে ওইটা কি জি সমস্যা? জি জি আচ্ছা, এরপর দেখেন অ্যাডভান্টেজেস অফ সার্চ ইঞ্জিনস। অ্যাডভান্টেজেস অফ সার্চ ইঞ্জিনস এ কি আছে? এনেবল টু কুইক সার্চ টু ভাস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন ফ্রম ওয়ান সার্চ বক্স। আপনার সার্চ ইঞ্জিনে কি হয় যে একটা সার্চ বক্সে আপনি যখন সার্চ করেন তখন হচ্ছে যে আপনাকে অনেক ধরনের মানে অনেক ব্রড পরিসরে হচ্ছে রেজাল্টগুলো শো করে। এরপর হচ্ছে সার্চ অন আ স্পেসিফিক টাইপ অর পিস অফ ইনফরমেশন ইজ পসিবল। সার্চ অন আ স্পেসিফিক টাইপ অর পিস অফ ইনফরমেশন ইজ পসিবল। আপনি হচ্ছে মানে সার্চের রেজাল্টটা খুব ন্যারো ভাবে সার্চ করতে পারেন, স্পেসিফিক টাইপ দিয়ে সার্চ করতে পারেন, এখানে সেটা বোঝানো হয়েছে। ডিফারেন্ট টাইপস অফ সার্চ ইঞ্জিনস এনেবল টু লুক ফর স্পেসিফিক টাইপস অফ ডকুমেন্টস। আপনি হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারেন কোনো একটা স্পেসিফিক রেজাল্ট পাওয়ার জন্য। ডিসঅ্যাডভান্টেজে কি বলেছে যে ক্রিয়েটস ইনফরমেশন ওভারলোড। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি সার্চ ইঞ্জিনে কোনো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন খুঁজতেছেন তখন হচ্ছে যে আপনি দেখবেন যে অনেক সার্চ ইঞ্জিন মানে ধরেন যে আপনাকে আমাজন একটা ইনফরমেশন দিচ্ছে, দারাজ একটা ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, এখন আপনি দেখা যায় যে অনেকগুলো এরকম ওয়েবসাইট ঘাটলেন, ঘেটে হচ্ছে যে আপনি মানে অনেক ধরনের ইনফরমেশন পাইলেন যেটাতে আপনি হচ্ছে কনফিউজড হয়ে গেলেন। এখানে সেই জিনিসটা বোঝানো হয়েছে যে ক্রিয়েটস ইনফরমেশন ওভারলোড। এরপর হচ্ছে সিমান্টিক সার্চ ইজ নট পসিবল। এই সেম জিনিসই যে আপনি ওখানে যে ধরনের ডিসিশন মানে ডেসক্রিপশনটা পেলেন হয়তো দারাজে বা পিকাপুতে সেই ধরনের ডেসক্রিপশন পেলেন না। ঠিক আছে, তখন না পেলে আপনার মনে হবে যে না আমাজন একটা খুব ভালো একটা কোম্পানি, সে হচ্ছে যে এটা বলেছে আর দারাজ এটা বলেছে, তাহলে নিশ্চয়ই দারাজ হয়তো ভুল বলছে, মানে ওইটা সমান সমান বলে নাই এই জিনিসটা। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইজ অফ কনসার্ন। এখানে হচ্ছে সার্চ ইঞ্জিনে আপনার প্রাইভেসি এবং সিকিউরিটি হচ্ছে কনসার্ন থাকবে। যেমন আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, সেখানে আপনার মেইল মানে আপনাকে বলবো যে সেখানে ইয়ে করার জন্য মানে সাইন আপ করার জন্য। এখন আপনি সাইন আপ করলেন, ধরেন যে ভালো কোনো একটা ওয়েবসাইটে গেলেন, তা সেখানে সাইন আপ করলেন, প্রবলেম হলো না। বাট থার্ড পার্টি যে জিনিসগুলো থাকে সেখান থেকে অনেক সময় কি করে যে আপনাদের মানে পার্সোনাল যে ইনফরমেশনগুলো থাকে সেই জিনিসগুলো হচ্ছে হাতায় নেয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আপনার এগুলো নাকি প্রাইভেসি। প্রত্যেকটা কনজিউমার হচ্ছে এই তাদের প্রাইভেসি নিয়ে খুবই থাকে সিকিউর থাকে হ্যাঁ এখানে আমিও মাঝে মাঝে হচ্ছে কোন জায়গায় আমরা এইগুলো সাবমিট করি। হ্যাঁ, এই যে ফেসবুকে ধরেন যে কতদিন আগে কি যেন একটা দেখছিলাম আমি, সিমি সিমি নাকি কি যেন। তারপর আবার ধরেন যে ফেসবুকে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন লিঙ্ক থাকে যে আপনার 10 বছর পরে আপনি দেখতে কেমন হবেন, বা 5 বছর পরে আপনি কোন গাড়ি কিনবেন। ঠিক আছে না? হ্যাঁ, মানে এই ধরনের থার্ড পার্টি অ্যাপগুলোতে আপনারা যদি ক্লিক করেন আপনাদের হচ্ছে ইয়েগুলা মানে প্রাইভেসির ইয়েগুলো ওরা পেয়ে যায়। হ্যাঁ, কিভাবে পেয়ে যায় এটাও আপনাদের বলি, এটাও একটা মজার জিনিস। ধরেন যে আপনি আপনার মানে একটা জিনিস ভাবলেন, ঠিক আছে, বা ইয়েতে সার্চ করলেন, গুগলে ওই জিনিসটা নিয়ে সার্চ করলেন, দেখা যাবে যে আপনি ওই জিনিসটা ইয়েতে এসে দেখতেছেন, মানে ফেসবুক স্ক্রল করতেছেন, ফেসবুকে এসে ওই জিনিসটা দেখতেছেন। বা ধরেন যে আপনি ফেসবুকে কোনো একটা মানে সার্চ বক্সে কোনো একটা ধরেন যে ক্যামেরার লেন্স লিখলেন, ক্যামেরার লেন্স লিখে সার্চ করছেন, আপনি সার্চ করছেন কিন্তু একটা ঢুকছেন একটা পেজে, বাট দেখা যায় যে পরবর্তী ওই রিলেটেড হচ্ছে ইয়েগুলো আপনাকে দেখায়, বা ওই রিলেটেড অ্যাপগুলো আপনাকে দেখায়, অ্যাডভার্টাইজগুলো আপনাকে দেখায়। ঠিক আছে, এগুলো হচ্ছে যে সব থার্ড পার্টির কাজ। ঠিক আছে, এখন ধরেন যে সব কিছু থার্ড পার্টি থাকে ভালো, কিছু থাকে খারাপ। এখন যাদের ইচ্ছা থাকবে যে আপনার ব্যাপারে সব ধরনের ইনফরমেশন তারা নিয়ে নিবে, ঠিক আছে, তা আপনি মানে এমন হইতে পারে যে আপনার মেইলে বা আপনি যে ফেসবুকটা আপনার যে মেইল থেকে চালান সেই মেইলে আপনার অনেক মানে সিক্রেট ইনফরমেশন থাকতে পারে। ঠিক আছে, যে আপনি একটা কোম্পানি চালান বা আপনি অনেক বড় একটা কোম্পানির মালিক বা একটা বিজনেস করতেছেন, বিজনেস ওনার, আপনার অনেক ইনফরমেশন সেখানে থাকতে পারে। তো সেখানে হচ্ছে এই থার্ড পার্টি গুলো মানে চাইলেই হচ্ছে যে আপনাদের ইনফরমেশন গুলো ওখান থেকে তারা হ্যাক করে নিতে পারবে। বুঝতে পারছেন? এর জন্য হচ্ছে যে প্রাইভেসি সিকিউরিটি একটা ব্যাপার থাকে। আমি তো এই যে ফেসবুকে ঢুকলে কেউ আমাকে ইনবক্সে কোনো লিঙ্ক দিলে আমি আগে জিজ্ঞেস করি যে এটা কিসের লিঙ্ক। সে যদি আমাকে ওটা দিয়ে স্ক্রিনশট দেয় তাহলে আমি ঢুকি, না হলে ঢুকি না। আবার এইরকমও হবে আমি ধরেন যে আপনারা হ্যাঁ আমি ফেসবুকের কোনো লিঙ্কে ক্লিকই করি না, আমাকে অনেকে রিকোয়েস্ট করে ভাই এটাতে ক্লিক করে একটু সাইন আপ করো, আমি ওরকম হ্যাঁ কোনো হ্যাঁ, ক্লিক এগুলা করি না। ভুলেও ক্লিক করবেন না, ভুলেও ক্লিক করবেন না। কারণ হচ্ছে আমি এটা জানি ভাই, এটা হচ্ছে
মানে এরকমও হয়। ইভেন আরেকটা যেটা ফেসবুকের মতো করে একটা করা যায়, এই পেজ বানানো যায়, যেখানে হচ্ছে ওইটা মানে দেখতে দিল যে এই আপত্তি কোনো কিছু প্রিভেন্টে শো করবে, সেখান থেকে লগ ইন করে তারা জেনে না পারতাম চলে যাবে এরকম। আবার ধরেন যে আপনারা ফাইবারে যে কাজ করবেন, মানে ফাইবারে ইদানিং মানে আমি দেখলাম যে আপনাদের ভাইয়ার একটা স্টুডেন্টের মানে তার সব মানে কম্পিউটারে যত ফাইল টাইল ছিল সব হ্যাক হয়ে গেছে। ইভেন তার ফাইবার অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হয়ে গেছে, বুঝতে পারছেন কত মানে $2000 বা সামথিং এরকম উপরে তার হচ্ছে যে সে একটা প্রজেক্ট করছে, ওই টাকাটা জমা ছিল সেটা সহ চলে গেছে। তো মানে ফাইবারে হচ্ছে যে একজন একটা লিংক দিছে, মানে স্প্যাম লিংক মনে হয়নি, মানে দিছে বলছে যে আমার মানে ওয়েবসাইট নাকি কি বলছে যে এটা আমার, এখানে তুমি হচ্ছে ক্লিক করো, ক্লিক করে তুমি দেখো, ঠিক আছে। তো সে আর অত কিছু খেয়াল করে নাই, কাজের প্রেশারে ছিল। সে ওইটাতে ক্লিক করছে, ক্লিক করে সে মনে হয় ফাইবার বাংলাদেশেও পোস্ট করছিল। তো ক্লিক করছে, ক্লিক করার পরে সে হচ্ছে গিয়ে মানে পরে দেখে যে তার আর কোনো কিছু কাজ করতেছে না, তার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক, তার পিসি হ্যাক, সবকিছু হ্যাক হয়ে গেছে, বুঝতে পারছেন। অনেক সময় স্প্যাম মেসেজ আসে, বলে যে মানে আমার কাছে ইনস্টাগ্রাম টুল আছে বা ফেসবুক টুল আছে, হাবি জাবি এখানে ক্লিক করে এটা সেটা। বাট আপনাদের কাছে যদি কোনো ফাইবার লিংক মনে হয় যে সাসপিশিয়াস, এটা ক্লিক করাটা ঠিক হবে না, তাহলে আপনারা হচ্ছে তখন ওই লিঙ্কগুলা ক্লিক করবেন না, বুঝতে পারছেন। আর লিঙ্ক ক্লিকের জন্য আপনারা হচ্ছে মানে ওই যে ওই একদম কম দামি যে কতগুলো অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় না, চাইলে হচ্ছে ওগুলা রাখতে পারেন, যে আপনার কাছে যখন কোনো সাসপিশিয়াস লিঙ্ক মনে হবে জাস্ট ওই ফোন থেকে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, সেটা করে দেখতে পারেন, তাহলে অত ধরনের প্রবলেম হবে না। বাট আপনার যেটা হচ্ছে মেইন ডিভাইস, আপনার যেখান থেকে সাইন আপ করা ফাইবার, এই ওই জিনিসগুলা মানে ওখান থেকে আপনারা ট্রাই করবেন ওইসব লিঙ্কগুলো অ্যাভয়েড করার জন্য। কিছুদিন আগে বলছিলাম একটা না ফাইবারের কাজ ছিল একদম, স্পাম হোল্ডারে চলে গেছিল পরে আমি হ্যাঁ, অনেক সময় স্প্যামে চলে যায়, আবার অনেক সময় যায় না। একটা মেসেজ ওখানে লিংক ছিল। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনারা রাত্রে কালকে হ্যাঁ বলেন। কালকে না একজন হচ্ছে তাকে ফোন দিয়েছি জানি মন নাই, সে টেলিগ্রামের মেম্বারটা ছিল, তো তার সাথে অনেক ফোন কথা হয়েছে রাতে। তার অফার একটা কাস্টমার অর্ডার দিয়েছিলাম, পাবে মনে হয় তার সাথে যে মেম্বারটা ছিল পাওয়ার জন্য তার পোষায় নাই। একটা অফার পাবা ভালো একটা অফার। না না না, আজকে অফার দিতে হবে না। সে যদি ওইভাবে ইয়ে করে, আর আপনারা মানে ক্লায়েন্টের সাথে একটু নেগোশিয়েট করে দিবেন, যেহেতু নতুন নতুন কাজ শুরু করতেছেন। আপনি যদি মনে করেন যে আপনার মানে যখন সে আপনার সাথে ইনবক্সে কথা বলবে, আপনি যদি মনে করেন যে আপনার কাজের ইয়েটা হচ্ছে $40, মানে ক্লায়েন্টের সাথে আপনি কথা বললে বুঝতে পারবেন যে সে কি আসলে মানে টাকা খসানোর মতো নাকি না। যদি মনে করেন যে না মানে সে এরকম ভাবে ডলার স্পেন্ড করবে, তাহলে ধরেন যে একটা কাজ $20, আপনি সেখানে $40 চাইতে পারেন, সেখান থেকে নেগোশিয়েট করে দরকার হলে আপনি 35-এ আসলেন। বাট যেগুলো ধরেন যে মানে টাকা না দেওয়ার মতো, ঠিক আছে, তাদেরকে আপনি বললেন যে হ্যাঁ আমার এই কাজের ওয়ার্থ হচ্ছে $30, তো সে তখন বললো যে না $30 তো অনেক বেশি হয়ে যায়, আমি তোমার $10 দিব, তাহলে বুঝবেন যে ওগুলা হুদাই, বুঝতে পারছেন। উনি কি হয়েছে কি উনি হচ্ছে কাজ করে নিচ্ছে কিছুদিন আগে বাংলাদেশি মানে কি মানে আমাদের কাছে মানে বাংলাদেশি মেম্বার কাছে এই মেম্বার কিনে নিচ্ছিল, তো যার কাছে কিনে নিচ্ছিল সব মেম্বারই বলা ফেক দিচ্ছিল। আর সেজন্য আমার বলতে আমরা কিন্তু বাংলাদেশের মেম্বারের দিকে যেগুলো করছি না তারা আমাকে ফেক মেম্বার আজ বললাম যে এইভাবে আমি দিব সবগুলো রিয়াল করে পরে মনে হয় সে একটা বর্ষা পাইলো কিনা মানে একটা ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের। আপনার কাছে যখন ধরেন যে আপনাদের কাছে যখন যে কাস্টমারই আসুক না কেন, আপনাদের মানে ইন্টেনশন থাকবে যেইভাবে হোক কাস্টমারের পটায় হচ্ছে কাজ নিতে হবে, বুঝতে পারছেন। সবাই কাজ দিবে না, তারপরও চেষ্টা করবেন যাতে করে হচ্ছে যে আপনারা ওই কাজটা নিয়ে নিতে পারেন, বুঝতে পারছেন। আচ্ছা, আমরা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস দেখতেছিলাম। তো এরপরে হচ্ছে যে মেক্স এভরিওয়ান টু ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে এটা সার্চ ইঞ্জিনের মানে সবচেয়ে মানে বাজে ডিসঅ্যাডভান্টেজ যদি আপনারা বলেন, সেটা হচ্ছে যে মেক্স এভরিওয়ান টু ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে যে আপনি মানে পুরোপুরি হচ্ছে সার্চ ইঞ্জিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান, ঠিক আছে। মানে নিজে একটা কাজ করবেন। এখন যেটা হয়
যে আমার ছোট বোন আছে, ওকে আমার বোনকে দেখি যে সে কাগজ কেটে একটা জিনিস বানাবে, সেটার জন্য সে ইউটিউব সার্চ করে। আগে কিন্তু এমন ছিল না। আগে মানে আমাদের যখন ছোটবেলায় আমরা ছিলাম তখন দেখলাম যে মানে মানুষ নিজের আইডিয়াতে এক একটা জিনিস বানাতো, আর এখন হচ্ছে সবকিছুর জন্য আমরা সার্চ ইঞ্জিনের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে লিমিটেশনস অফ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের যে লিমিটেশনটা সেটা কি? cannot index the entire web. Most of the search engines can index only between 40% and 60% of the web. এই সার্চ ইঞ্জিনের যে লিমিটেশন সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন আপনার মানে টোটাল মানে ওয়েবটা হচ্ছে সার্চ করে তারা আপনাকে রেজাল্ট দিতে পারে না। তারা হচ্ছে 40 থেকে 60% পর্যন্ত সার্চ করে ওইটার উপর বেস করে হচ্ছে আপনাকে রেজাল্টটা দেয়। আর এটা হচ্ছে যে ক্যানট ইন্ডেক্স সাইটস governed by password and developed using frames. এটা হচ্ছে মানে সেম জিনিসটি আপনাকে বলতেছে যে ইন্ডেক্স সাইজ হচ্ছে পাসওয়ার্ড ডেভেলপড এবং হচ্ছে ইউজার ফ্রেম এরকম থাকে, এর জন্য অনেক সময় আপনাকে এই ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। আচ্ছা, এটার মধ্যে আর কিছু নাই। সার্চ ইঞ্জিন নিয়ে কারো যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে সার্চ ইঞ্জিন নিয়ে? এখন তোমার মেসেজটা দেখলাম, কাজ দেখলে হয়তো প্রশ্ন হবে না। বুঝিনি ভাইয়া। বললাম ম্যাম, কাজ দেখলে মানে আমরা সাথে যে কাজ দেখলে তখন প্রশ্ন বের হবে। এখন তো আমরা বেসিক জিনিস জানলাম। হ্যাঁ, বেসিক জিনিসের মধ্যেই কারো প্রশ্ন আছে কিনা সেই জিনিসটা জিজ্ঞেস করলাম আমি। জি ভাইয়া। এসইওটা কি আমি শুধুমাত্র এই ওয়েবসাইটের ক্ষেত্রেই করা হয় নাকি আমি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি এসইও করতে পারবো? হ্যাঁ, এসইও করতে পারবেন। আচ্ছা, ডেফিনেশন অফ এসইও দেখেন। ডেফিনেশন অফ এসইও এর মধ্যে কি আছে? এসইও is a process of improving the ranking of a website on internet search engines. মানে কি বুঝাইছে বলেন? শুনতে পাচ্ছি না ভাইয়া। জি, আরেকবার বলুন, কি যেন বললেন? বললাম যে এই লাইনটা দিয়ে আপনারা কি বুঝলেন যে এসইও ইজ আ প্রসেস অফ ইমপ্রুভিং দ্য র্যাঙ্কিং অফ আ ওয়েবসাইট অন ইন্টারনেট সার্চ ইঞ্জিনস। এসইও হলো একটা প্রসেস, মানে একটা সিস্টেম যেখানে আমরা মানে আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে মানে র্যাঙ্ক করানোর জন্য কি করে থাকি, মানে এটা করে থাকি। হ্যাঁ, এইটাই যে আপনি আপনার সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য যে প্রসেসটা আপনি অ্যাপ্লাই করবেন সেটাই হচ্ছে এসইও। ঠিক আছে, এখানে দেখেন কি বলছে যে এসইও ইজ আ টেকনিক উইচ হেল্পস সার্চ ইঞ্জিনস ফাইন্ড অ্যান্ড র্যাঙ্ক ইউর সাইট হায়ার দ্যান দ্য মিলিয়ন্স অফ আদার সাইটস ইন রেসপন্স টু আ সার্চ কোয়ারি। আপনার এখানে মানে আপনি যখন আপনার ওয়েবসাইট যখন অন্য কোনো ওয়েবসাইটের সাথে কম্পিট করবে, ঠিক আছে, তো তখন বলে যে এসইওটা হচ্ছে সেই টেকনিকটা যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে ও মানে হায়ার দ্যান মিলিয়ন্স অফ আদার সাইটস, মানে হচ্ছে যে আপনার মিলিয়ন্স অফ সাইটসকে কি করবে ইন রেসপন্স টু আ সার্চ কোয়ারি। আপনি যখন সার্চ করবেন আপনার সার্চ কোয়ারিতে মানে মিলিয়ন্স অফ ওয়েবসাইটকে হচ্ছে ওভারটেক করে আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে আগে র্যাঙ্ক করবে, আপনার ওয়েবসাইটটাকে আগে শো করবে। এসইও হচ্ছে সেই টেকনিকটা। এরপর হচ্ছে SEO is the activity of optimizing web pages on whole sites in order to make them more search engine friendly, thus getting higher positions in search results. মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এতক্ষণ তো আমরা দেখছিলাম যে সার্চ ইঞ্জিন সেটাই কি, আর এখানে বলছে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি করবে আপনার ওয়েব পেজটাকে কি করবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করবে, যাতে করে হচ্ছে যে সার্চ করলে সেটা সহজে ইজিলি পাওয়া যায়, এবং সেটা যে র্যাঙ্কিং করবে সেই র্যাঙ্কিং এর যে ইয়েগুলো আছে সেগুলো আমি আগে বলেছিলাম যে আপনাদের কন্টেন্ট ঠিক হতে হবে, ইমেজ এসইও করা থাকতে হবে, এই জিনিসগুলো।
আচ্ছা, এরপর আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ এফেক্টিং দ্য ভিজিবিলিটি অফ এ ওয়েবসাইট ইন আ সার্চ ইঞ্জিন ন্যাচারাল আর অর্গানিক সার্চ রেজাল্টস। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে যে আপনি মানে অর্গানিক ওয়েতে আপনাকে যে রেজাল্টটা আপনি শো করাবেন সেই জিনিসটা। এই জিনিসগুলো ভালোভাবে দেখে রাখেন, আমি কিন্তু আপনাদেরকে যে ক্লাসের টাস্ক দিব করার জন্য। আচ্ছা, এরপর দেখেন হোয়াট ইজ এসইও। এটাও ছিল ডেফিনেশন অফ এসইও, এটাও হোয়াট ইজ এসইও, দুইটা একই জিনিস। আচ্ছা, কি বলছে? এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর দেখেন এসইও ইজ অল অ্যাবাউট অপটিমাইজিং এ ওয়েবসাইট অ্যাকর্ডিংলি বাই সার্চ ইঞ্জিনস। এটাও বলেছি যে আপনাদের এসইওটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনরা ওয়েবসাইটকে মানে অ্যাকর্ডিংলি যে র্যাঙ্ক করবে সেই জিনিসটা। তারপর হচ্ছে এসইও ইজ টু ইমপ্রুভ দ্য ভলিউম অ্যান্ড কোয়ালিটি টু ট্রাফিক টু আ ওয়েবসাইট ফ্রম সার্চ ইঞ্জিনস। আচ্ছা, এসইওটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সেটা হচ্ছে আপনার কি ঠিক করবে, ভলিউম কোয়ালিটি এই জিনিসগুলো ঠিক করবে। এরপর হচ্ছে এসইও ইজ দ্য আর্ট অফ র্যাঙ্কিং ইন দ্য সার্চ ইঞ্জিন। সেম জিনিস, এসইও ইজ মার্কেটিং বাই আন্ডারস্ট্যান্ডিং হাউ সার্চ অ্যালগোরিদমস ওয়ার্ক অ্যান্ড হোয়াট হিউম্যান ভিজিটর্স মাইট সার্চ। এসইও হচ্ছে যে আপনার মানে মার্কেটিং স্ট্র্যাটেজি সার্চ ইঞ্জিনে সার্চের অ্যালগোরিদমের, যেটা হচ্ছে যে আপনি আপনার যে ভিজিটররা থাকবে আপনার কোম্পানিকে কিভাবে সার্চ করবে সেই জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা আগে একবার দেখিয়েছি, এখনো দেখেন যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করবে, ক্রলিং, ইন্ডেক্সিং, রিট্রিভিং রেজাল্টস, এভাবে হচ্ছে কাজ করবে। ক্রলিং যে জিনিসটা কি সেটা বলে এসেছি, এখানে আরেকটু ঠিকভাবে লেখা আছে, ইজ দ্য প্রসেস অফ ফেচিং অল দ্য ওয়েব পেজেস লিঙ্ক টু এ ওয়েবসাইট। এখন আপনার হচ্ছে যে একটা ওয়েবসাইটের সাথে যতগুলা পেজেস লিঙ্ক করা থাকবে সেভাবে হচ্ছে সে ফেচ করবে, মানে হচ্ছে খুঁজবে। This task is performed by a software called a crawler or a spider or Googlebot, as is the case with Google. আচ্ছা, এটা হচ্ছে যে আপনি গুগল বট দিয়ে কাজটা করতে পারবেন। এরপর এখানে ইন্ডেক্সিং আছে, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে যে এক্সাম্পলস অফ পপুলার সার্চ ইঞ্জিনস। পপুলার সার্চ ইঞ্জিনগুলা কি কি আছে? গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, এমএসএন আছে, এওএল আছে, আস্ট্রিক্স আছে, অল দা ওয়েব, আলতা ভিস্তা, এরকম আরো বহুত আছে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এসইও ফর বিজনেস। আপনি যে আপনার বিজনেসের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য আপনি যে এসইওটা করবেন সেটা কেন ইম্পর্টেন্ট? দেখেন যে ড্রাইভ হাই কোয়ালিটি কাস্টমার্স টু দেয়ার ওয়েবসাইট। এখন আপনার ওয়েবসাইটে আপনি যখন এসইও করবেন, এসইও করার কারণে আপনার ওয়েবসাইটটা ধীরে ধীরে র্যাঙ্ক আপ করবে, এবং যখন র্যাঙ্ক আপ করবে তখন সেটাতে কি হবে যে ড্রাইভ হাই কোয়ালিটি কাস্টমার। সেখানে আপনার হচ্ছে জাস্ট হচ্ছে যে এমনিতে কাস্টমার গ্যাদার করবে সেটা না, সেটা আপনার হাই কোয়ালিটি হবে। যেমন যারা হচ্ছে যে অলরেডি মানে আপনার সেই কি বলে মানে বিজনেসে ইন্টারেস্টেড হবে এই ধরনের পিপলকে হচ্ছে গ্যাদার করবে। এরপর হচ্ছে ইনক্রিজ সেলস লিডস ফ্রম কাস্টমার্স লুকিং ফর দেয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। আপনার সেটা যদি কোনো সেলস বিজনেস হয় তাহলে সেখানে আপনাকে কি করবে, ইনক্রিজ সেলস লিডস, আপনার যে সেলসের জন্য লিডস দরকার সেটাকে হচ্ছে ইনক্রিজ করবে, এবং হচ্ছে কাস্টমাররা যেই ধরনের প্রোডাক্ট সার্ভিস মানে খুঁজবে সেই ধরনের রেজাল্ট হচ্ছে তাদেরকে শো করবে। এরপর বিল্ড দেয়ার ব্র্যান্ড অনলাইন বাই কমিউনিকেটিং মার্কেটিং মেসেজেস টু দেয়ার টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্স খুঁজবে। তারপর ইনক্রিজ দেয়ার প্রোফাইল এগেইনস্ট দেয়ার কম্পিটিটরস। আপনার যারা কম্পিটিটর থাকবে সেই অনুযায়ী হচ্ছে যে আপনার যে বিজনেসটা সেটাকে হচ্ছে সে ইনক্রিজ করবে। টার্গেট গ্লোবাল অডিয়েন্স ভায়া ইন্টারন্যাশনাল সার্চ ইঞ্জিনস। আপনার যে গ্লোবাল অডিয়েন্স থাকবে সেটাকে হচ্ছে যে আপনি এই সার্চ ইঞ্জিন থেকে টার্গেট করে রেজাল্ট বের করে ফেলতে পারবেন, মানে আপনার এসইওটা সেই অনুযায়ী কাজ করবে। আচ্ছা, এসইও অ্যালগোরিদমটা কি জিনিস দেখেন। টপ সিক্রেট, এটাতে কি বললো, অনলি সিলেক্ট এমপ্লয়িজ অফ এ সার্চ ইঞ্জিনস কোম্পানি নো ফর সার্টেন। মানে এটাতে কি বলছে যে আপনার যে এমপ্লয়িগুলো থাকবে তাদেরকে কি করবে, মানে আপনার স্পেসিফিক ভাবে যাদেরকে দরকার, মানে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমটা হচ্ছে তাদেরকে আপনার জন্য সিলেক্ট করে দিবে। এরপর হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড এক্সপিরিয়েন্স
sorry, experiments gives ACOs a pretty good idea of the major factors and approximate weight assignments. এটা দিয়ে কে কি বুঝছেন দেখি একটু বলেন আমাকে। কেউ বলতে পারবেন? আচ্ছা, এটা দিয়ে আপনাদের বোঝাচ্ছে যে আপনারা রিসার্চ এবং হচ্ছে এক্সপেরিমেন্ট করে এসইও রেজাল্টটা আরো ভালোভাবে পেতে পারেন এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে মানে অ্যাপ্রক্সিমেট যে আপনার রেজাল্টটা দরকার সেই জিনিসটা হচ্ছে আপনি পেতে পারেন। The SEO algorithm is constantly changed, tweaked and updated. SEO algorithm হচ্ছে যে আপনার কনস্ট্যান্টলি চেঞ্জ হইতে পারে, আপডেট হইতে পারে, এই জিনিসগুলো হচ্ছে এখানে বোঝানো হয়েছে। ওয়েবসাইটস এন্ড ডকুমেন্টস বিং যখন আপডেটটা আসে তখন দেখা যায় যে অনেক ওয়েবসাইট করে বাইরে আবার কোনো ওয়েবসাইট মানে র্যাঙ্ক করে ভালো। জি ভাইয়া বুঝিনি। বললাম যে যখন আপনার যে অ্যালগরিদম চেঞ্জ হয় হ্যাঁ ছাত্রছাত্রীদের, তখন দেখা যায় যখন আপডেটগুলো আসে তখন আমাদের দেখা যায় যে যারা ওয়েবসাইট চালায় তাদের কত যদি কোনো সমস্যা থাকে তাহলে র্যাঙ্ক ড্রপ করে। আর হ্যাঁ যদি দেখা যায় যে যদি ভালো কোনো কন্টেন্ট থাকে ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরটা মানে র্যাঙ্ক আপ করে। up করে। হ্যাঁ আচ্ছা, ওয়েবসাইটস এবারে আমি এই দুটি মুদ্রাকে হচ্ছে আমার উদাহরণ করতেছিলাম, আমার একটা কিছু সেকেন্ড পেজে দেখাচ্ছি, পেজে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সেকেন্ড পেজে নাকি শুধু আপনি লাস্ট কথাটা বুঝিনি ভাইয়া, অ্যাকচুয়ালি সেকেন্ড পেজে নাকি কি বলবেন? হ্যাঁ এই আমার সেকেন্ড পেজে দেখাচ্ছি যে আসলে মানে অ্যাকচুয়ালি এটা সেকেন্ড পেজে আমাকে না, এটা অবশ্যই সেকেন্ড পেজে হয়তো ঢুকছে, এর জন্য আপনাকে এটা শো করছে। সেকেন্ড পেজ এটা মনে হয় র্যাঙ্ক করে আপনার র্যাঙ্ক করলে দেখাবে। এটা ধরেন যে আপনি যখন গুগলে ধরেন যে একটা রেস্টুরেন্টের নাম লিখে সার্চ করছেন, ঠিক আছে? এখন সার্চ করার পরে আপনারা দেখবেন যে মানে গুগল পেজে ডান দিকে অনেক সময় দেখেন না যে এখানে রিভিউ থাকে, তারপরে হচ্ছে স্ট্রিটের অ্যাড্রেস থাকে, অনেক কিছু দেওয়া থাকে, ফটো দেওয়া থাকে, জিনিসটা দেখায়। তা আপনি ধরেন যে আজকে একটা রেস্টুরেন্টের নাম লিখে সার্চ করছেন, ওদের রেজাল্টটা এখানে দেখাইতেছে, ঠিক আছে? বাট হচ্ছে যে 2 দিন পরে আপনি সার্চ করলেন, দেখলেন যে ওইটা আর নাগাদ দেখায়, আরেকটা দেখাইতেছে। তার মানে আরেকটা কেন দেখাইতেছে? কারণ তাদের এসইও রেজাল্টটা ওদের থেকে বেটার হইছে, ঠিক আছে? বা এসইও অ্যালগরিদমেও কোনো চেঞ্জ হইতে পারে যে কারণে তাদেরটা আপ হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি দুইটা আমার দুইটা ক্লিক দিয়ে দেখতে পাচ্ছিলাম, একটা ক্লিক দিয়ে দুইটা সেকেন্ড পেজে দেখতেছিলাম আর একটা ক্লিক দিয়ে পাঁচতলা পেজে দেখতেছি, আমার বাকি দুইটা ক্লিক করতে ফাইভ পেজে আর খুঁজে পাই। আচ্ছা, আপনি এটা আরেকটা জিনিস করতে পারেন যে এটা দেখার জন্য আপনি আপনার যে ইনকগনিটো মোডটা থাকে না, ইনকগনিটো মোডে যাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি আপনার নিজের প্রোফাইল থেকে যখন শো করেন ওটা একটু উপরে দেখায়, বাট আপনি যখন আদার্স কারোটা থেকে চেক করবেন তখন মানে অন্য কারোটা থেকে চেক করলেও ইনকগনিটোতে গিয়ে চেক করবেন, বুঝছেন? ইনকগনিটোতে গিয়ে চেক করলে ওইটা এক্সাক্ট দেখায়। আমি অন্য একটা ব্রাউজার থেকে হচ্ছে লগ না করে চেক করতে পারি। হ্যাঁ, এটা করতে পারেন, অন্য একটা ব্রাউজার থেকে লগ ইন না করে আপনি চেক করতে পারেন। কখন হচ্ছে মেইল দেখা জি, কখন হচ্ছে মেইল দেখাচ্ছিল, মানে একটা সেকেন্ড পেজে দেখাচ্ছিল আর একটা পাঁচতলা পেজে দেখাচ্ছিল। মানে সেকেন্ড পেজে আপনারটা থেকে দেখাচ্ছিল না? না না আমি অন্য যখন অন্য একটা অন্য একটা ব্রাউজার অন্য একটা থেকে যদি আপনারটা সেকেন্ড পেজে শো করে তাহলে আপনারটা সেকেন্ড পেজেই আছে। মানে আদার্স এর থেকে আপনি মানে যেভাবে শো করবে আপনারটা ওই পেজেই থাকবে, বুঝতে পারছেন? কিন্তু নিজেরটা থেকে দেখলে তখন দেখা যায় যে অনেক সময় আগে দেখা যায় বা অনেক সময় পিছনে দেখা যায়, এই জিনিসটা হয়। আমি ওই অন্য একটা ব্রাউজার ছিল কিন্তু হচ্ছে দেখাচ্ছিল মানে একটা নাম্বার পেজে আর একটা পাঁচতলা পেজে। দুই নাম্বার পেজে যেটা আছে এটা কিন্তু কমপ্লিট আছে। সমস্যা নেই, এটা যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের গিগ এমনিতে র্যাঙ্ক হয়ে যাবে, ফার্স্ট পেজেই থাকবে ইনশাল্লাহ। যেমন সেটা ইউটিউব নিয়ে যে বুঝতে পারছিল না সেটা বুঝিনি ভাইয়া। মানে ইউটিউব নিয়ে যে আমি বুঝতে পারছিলাম আর যখন এই যে আমিও এই কাজটা করি যে আমি মানে গিগের ইয়েতে আমি
প্রায় প্রায়ই দেখি। আমি মনে হয় গত 3 দিন না 4 দিন আগে দেখতেছিলাম, দেখলাম যে না ফার্স্ট পেজেই আছে। বুঝতে পারছেন? যখন দেখি যে না ফার্স্ট পেজে মানে শুরুর দিকে, তখন খুঁজতাম পাইতামই না। তখন আর কি মন খারাপ লাগতো যে না আমি কাজ করতেছি তাও আমার গিগটা মানে র‍্যাঙ্ক আপ হচ্ছে না। এখন দেখি যে ফার্স্ট পেজেই থাকে। আমি তো ফার্স্ট আমি পেজে তো থাকে, কাজ তাও মানে উঠানামা করে, বুঝছেন? ধরেন আমি আজকে দেখলাম যে আমার গিগ 2 নম্বরে আছে, হয়তো আমি 4-5 দিন পর দেখবো আমার গিগ 12-13 নম্বরে আছে, আবার দেখা যাবে তার 2 দিন পরে হয়তো 6-7 নম্বরে আছে, এরকম মানে উঠানামা করে আর কি। আর এখন তো দাঁড়ান, এখন তো হচ্ছে যে আপনাদের ইয়ে ঠিক হয়ে গেছে, মানে গিগের যে ইমপ্রেশন, তারপর হচ্ছে ক্লিক ভিউ, এগুলা যেখান থেকে দেখতে হয়, আপনাদেরকে দেখিয়েছিলাম না তখন, তো এনে লেখা ছিল, মনে আছে? আমার এইগুলো শো করতেছে না। ওগুলা এখন শো করতেছে, ওগুলা এখন আপনার, তবে সবারটা শো করতেছে কিনা জানি না। আমি আবার এই কবে যেন আপনাদের যেদিন ক্লাস নিতে পারি নাই তার আগের দিন হচ্ছে আমি মনে হয় ফাইবার বাংলাদেশ গ্রুপে দেখতেছিলাম যে কেউ একজন পোস্ট দিছে সে দেখতে পারতেছে, আবার কেউ পোস্ট দিছে যে সে দেখতে পারতেছে না। তারপর আমি আমারটা চেক করলাম, আমারটা দেখলাম দেখা যাচ্ছে, আপনাদের ভাইয়ারটাতেও দেখলাম দেখা যাচ্ছে, কিন্তু আরেকটা আইডিয়া আছে আমাদের, সেটাতে চেক করলাম, ওইটাতে আবার দেখলাম দেখা যাচ্ছে না। মানে ওরা হয়তো এখনো মানে সব আইডিতে হয়তো এখনো সেট করা হয় নাই ওদের, কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের গিগের ইমপ্রেশন ওগুলো দেখা যাচ্ছে কিনা। জি, বুঝিনি ভাই, আবার বলেন। নাসি ভাইয়াটা শো করতেছে? আমারটা শো করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখান থেকে। না, ওরা ফাইবার হচ্ছে অনেকদিন ধরে মানে আন্ডার মেইনটেনেন্সে আছে, বুঝতে পারছেন? ওদের এখনো অনেক কিছু কাজ করতেছে, পরে ওরা আবার নতুন নতুন কিছুর জন্য কাজ করতেছে, ওই জিনিসগুলোর মানে বেটা ভার্সন এখন চলতেছে, এখনো পর্যন্ত ওরা ইয়ে করে নাই, পাবলিশ করে নাই, এরকম কিছু জিনিসও আছে। তো সেক্ষেত্রে মানে এই কারণে হয়তো গিগের ইমপ্রেশন গুলো এতদিন ওরা ম্যানুয়ালি কাউন্ট করছে। আপনারা গিগের ইমপ্রেশন ওখানে ক্লিক করলে ওখানে দেখতে পারবেন, ওখানে একটা গ্রাফ চার্টের মধ্যে ওঠানামা করে, মানে আপনাকে আগের দিনের রেজাল্টটা দেখায়, মানে টুডে লেখা থাকলে হচ্ছে আগের দিনের রেজাল্ট আপনাকে দেখাবে। সেখানে আপনি হচ্ছে আপনার মাউস পয়েন্টার বা হচ্ছে যে আপনি যদি ল্যাপটপ থেকে ইয়ে করেন, মানে ওখানে হচ্ছে যে ওই ইয়ে অ্যারোটা নিলে ওখানে দেখা যাবে যে আপনার টোটাল ইমপ্রেশন কত হচ্ছে, টোটাল ভিউ কত হচ্ছে, এই জিনিসগুলো আপনি হচ্ছে ওখান থেকে দেখতে পারবেন। আবার ওখানে হচ্ছে যে আপনার শুরুতে নাম্বারও লেখা থাকে যে কত ইমপ্রেশন হচ্ছে, কত ক্লিক ভিউ হচ্ছে, এই জিনিসগুলো লেখা থাকে। আমার মনে হয় এখানে আমার একটা র্যাঙ্ক করছে একটা কি কোনটা? ওই যে ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রামে ফলো এই আছে না আপনার যেই গিগ হচ্ছে যে ভালো ইমপ্রেশন আসবে, মনে করবেন যে আপনার ওই গিগটাই র্যাঙ্ক করবে। হ্যাঁ ওটা 700 আসছে না 700 আপনি কোনটাতে আসছে, ইনস্টাগ্রাম ওই নাকি যে ফেসবুক পেজ? ফেসবুক আর ইনস্টাগ্রামে যে ফলোয়ার গ্রো ফলোয়ার এরকম আছে না একটা একটা এর মাধ্যমে যেটা দাঁড়ান একটু দেখি, আমি তো মনে নেই, ভুলে গেছি। আর হচ্ছে আমি এখানে এটা খুব সমস্যা। আমি কালকে রাতে ঘুমাতে পারি না এমন মাস্ট জানি তার জন্য র্যাঙ্ক করে শুনতেছি ওরা দুর্বৃত্তা নাসির কি জানো, এম কালকে জে তো খান। কে যে খান কালকে ফোন রুট করতে ফোন নষ্ট হয়ে গেছিল এখন আবার ঠিক করে হয়েছে রুট করছেন কেন? বুঝতে কিছু টেলিগ্রাম নাম্বার অ্যাড করতে গেলে একটু রুট লাগে পারমিশন লাগে ও, ওটা করলে তো সমস্যা। আচ্ছা, আপনি একটা কোর্স কমপ্লিট করছেন, ভালো। গুগল, টুইটার, স্কিল তো 14টা অ্যাড করা যায়, কয়টা করছেন? 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, ঠিক আছে। কোনটা র্যাঙ্ক করছে এটা? ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ এটাই যাক, ভালো তো, র্যাঙ্ক করলে ভালো, কারণ আপনার এটা $20 থেকে শুরু হবে। এটার ভিতরে সার্ভিস কি ছিল? Audience research, 3 days potentially promotional campaigns, targeted audience, 3 days monitoring। যাক, ঠিক আছে, ভালো। যেটাই র্যাঙ্ক করুক, আপনি চাইলে মানে র্যাঙ্ক করলে আপনার যে
এই কাজই করতে হবে এমন কিছু না। আপনার এটা যখন ভালোভাবে র্যাঙ্ক করবে, আপনি যখন ধরেন যে আপনার গিগ ফার্স্ট পেজে শো করবে, তখন আপনার ক্লায়েন্ট কিন্তু মানে আপনার এই গিগে আসা মানে তারা যে জাস্ট এটা থেকে ঘুরে চলে যাবে এমন না, তারা কিন্তু আপনার প্রোফাইলটাও দেখবে যে আপনি আপনার আর কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে? তো এটা করলে সে অথবা আপনাকে নিজেও জিজ্ঞেস করবে যে আমি মানে অন্য কোনো সার্ভিস চাচ্ছি, আপনি তখন হচ্ছে যে যদি আপনার এটা র্যাঙ্ক করে ফেলে, আপনি এটা দিয়ে কাস্টমার অর্ডার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। উপরে আমার আমার সার্চ করে দেখবেন তো হয় নাকি হ্যাঁ এটা তো আপনার ইয়ে কি টপিক কি পেজে বুঝিনি? ইউটিউব চ্যানেল ক্রিয়েট, পেজে 2 নাম্বার পেজে দেখেছিলেন তাই না? আমি আমি সার্চ দিয়েছিলাম পেজে ইউটিউব চ্যানেল আমার লেখা টাইটেল হচ্ছে পেজে ইউটিউব আচ্ছা, ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেখতেছি, দাঁড়ান আগে এটা দিয়ে সার্চ করি, দেখি আসেনি। আচ্ছা, এটাতে নাই। প্রথম 2 পেজেই আর কি থাকতে হবে, কারণ বায়ার হচ্ছে এত পিছনে গিয়ে তারা কিন্তু আপনাদের ইয়েগুলো চেক করবে না, যে এত পিছনে তারা যাবে না। ফার্স্ট পেজ ম্যাক্সিমাম হচ্ছে সেকেন্ড পেজ, এইটুকুর মধ্যেই তারা আচ্ছা যাবে। ম্যাম আমি আপনাকে মেসেজে একটা স্ক্রিনশট দিয়েছি স্ক্রিনশটটা একটু দেখুন তো হ্যাঁ ভাইয়া, দেখতেছি আমি। আচ্ছা, এখানে নাই, তাহলে হচ্ছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল দিই। কই, আপনারটা তো ফার্স্ট পেজেই আছে। ক্রিয়েট ইউটিউব চ্যানেল দিলে আপনারটা এই যে ফার্স্ট পেজে আসছে। শাহাদাত ভাইয়েরটা কই? আপনি শাহাদাত সালাইন ভাইয়েরটা কোথায়? আমারটা ওখানে আছে সাদত ভাই নিচে প্রথমে আছে হ্যাঁ, প্রথম পেজে আছে। ভালো খবর তো তাহলে ভালো খবর ইয়ের ট্যাগ কি কি দিছিলেন আপনি? আপনি কি এই এই গিগে কোনো নক পাইছিলেন? না ম্যাম এই যাক ভালো, মানে ফার্স্ট পেজে শো করতেছে যেহেতু কাজ তাড়াতাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ ভালো খবর তো আচ্ছা ম্যাম আমি একটা হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো, দেখে ভালো লাগলো। মানে ফার্স্ট পেজে কিন্তু প্রোফাইল আর্ট ডিজাইন, ক্রিয়েট ইউটিউব, থাম্বনেইল, সেটআপ ইউটিউব ভালো হয়েছে। ফার্স্ট পেজে কিন্তু মানে প্রথম অবস্থায় শো করে না। ম্যাম আমার আরেকটা কি চেক করবেন যে এই আরেকটা সার্চ করেন এটা কত কত দাম কত পোস্ট হয়তো বা আপনি সময় পেয়ে কোনটা? হ্যাঁ ভাই, আমি আপনার একটা কি দেখছি ভাই, আপনার হচ্ছে এগুলো আছে আমার টাইটেল একটা কোথায় কপি করে পেস্ট করছিলেন, পরে আপনার আচ্ছা, show এ করতেছে বাদ কত দিয়ে দেখছে দেখেন। কিন্তু কয় নাম্বার এই অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আচ্ছা দাঁড়ান না, ক্রিয়েট এ বাদ দিছি, এ বাদ দিয়ে দেখি যে আপনার ইয়েটা আসে নাকি। সাথে ভাই এটা হচ্ছে কত নাম্বার আমি দেখলাম আমার নিজের টাইটেলটা কপি করে পেস্ট করছিলাম সার্চ ইঞ্জিনে, পরে আসছিল। আচ্ছা, বায়ার যদি হচ্ছে যে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল দিয়ে সার্চ করে, তাহলে হচ্ছে যে আপনারটা ফার্স্ট পেজে পাবে। আর যদি শুধু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেয়, তাহলে হচ্ছে যে এখানে আপনারটা নাই, চলে আসবে, সমস্যা নাই। কাজ একটা দুইটা করলে মানে কিওয়ার্ড গুলা বারবার কিওয়ার্ড ওইভাবে দিয়ে সার্চ করলে বা শুধু ইউটিউব চ্যানেল দিয়ে সার্চ করলেও তো আসে নাই, তাই না? সমস্যা নাই, কাজ একটা দুইটা করলে আপনারটা এসে পড়বে। সবারটাই এরকম যে আপনি ওই মানে সার্চ করতেছেন, মানে এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে অনেকেরটা পায়, অনেকেরটা পায় না। আপনারটা তো তাও একটা ইয়ে দিয়ে সার্চ করছেন, চলে আসছে, সমস্যা নেই, ইনশাল্লাহ কাজও পেয়ে যাবেন। হ্যাঁ, জি, আমার তো বায়ার রিকোয়েস্ট থেকে কোনো মেসেজ আসে নাই, কিন্তু আমার বিয়ে থেকে মেসেজ আসছে 3 দিন আগে। গিগের থেকে মেসেজ আসছে? হ্যাঁ
তাহলে তো আরো ভালো। হট করে চলে আসছে, পরে রিপ্লাই দিচ্ছি কিন্তু ট্রান্সফার বলছিল, তো এটা আমার কি বলছে? ট্রান্সলেট করে পরে রিপ্লাই দিতে 10 মিনিট লেগে গেছিল। পরে সে বলছে যে সামওয়ান রিপ্লাই আসবে, আমার থেকে আগে রিপ্লাই করছে। তো নেক্সট মানে টাইম আপনি কতক্ষণের মধ্যে ইয়ে করছেন, রিপ্লাই করছেন? আর 10 মিনিট লাগছিল ম্যাম, মানে ট্রান্সলেশন করে আবার নিজে লিখে ট্রান্সলেট করে আচ্ছা, সমস্যা নাই। এরকম অনেক সময় হয় যে অনেক ভাইয়ার মানে ফাইবারে তো কাজগুলো আপনাদের ছোট ছোট পার্ট পার্ট করে দেয় না। তো এইখানে কি হয় যে ধরেন কোনো আপনার কোনো এক ক্লায়েন্ট, সে একটা কোম্পানির আন্ডারে কাজ করে, ঠিক আছে? তো সে যে সেই কোম্পানির আন্ডারে কাজ করে, তাদের এমন হয় যে আমার মানে এই কাজটা আজকেই লাগবে, কয়েক ঘন্টার ভিতরেই লাগবে, বুঝছেন? তো তখন তারা কি করে, ওইভাবে মানে তাড়াহুড়া করে আসে, মানে তখন সাথে সাথে কাউকে পাইলে অর্ডার প্লেস করে ফেলে, অথবা হচ্ছে যে মানে তারা ইয়ে করে, মানে কনভারসেশন করে তারপরে অর্ডার প্লেস করে। আমার তো অনেক বায়ার এসে মানে আমাকে কথা না বলে অর্ডার প্লেস করে দিয়ে চলে যায়। বুঝতে পারছেন? আপনাদেরও এরকম হবে। ছিল ম্যাম। হ্যাঁ, শুধু কোম্পানি পেজ ক্রিয়েট করা ছিল, কোম্পানি পেজ ক্রিয়েট করে দিতে হবে হ্যাঁ, 5,000 টাকা। ইনশাল্লাহ পাবেন, হতাশ হওয়ার কারণ নেই। নিজেদের উপর ভরসা রাখবেন। আচ্ছা, সালেহিন ভাইয়ার তো এই গিগ উঠতেছে মনে হয়, এই গিগ উঠতেছে যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ প্রপার অপটিমাইজেশন। ওটা তো কোনো ইমেজের জিনিস না। পাবেন পাবেন। এই ধৈর্য ধরেন, হতাশ হবেন না কেউ কোনোভাবেই। আমি আপনাদের বারবার বলি, কোনো কিছুতে কেউ হতাশ হবেন না, নিজেদের উপর ভরসা রাখেন, ঠিক মতো বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করেন, কাজ পেয়ে যাবেন। আপনার এটার ইমপ্রেশন আসছে হচ্ছে 475, ক্লিক হয়েছে 12টা। 12টা। হ্যাঁ, অর্ডার এটা নিছেন, আচ্ছা সমস্যা নাই। অর্ডার এটা নিলে আপনার এমনও হইতে পারে যে আপনার এই দুইটা কি উঠলো না, এটা উঠে গেল, বুঝছেন? এভাবে এখনো বলা যাচ্ছে না। কাজ আপনি যদি 2-3টা করেন তাহলে বোঝা যাবে। এখানে আপনি একটা কাজ এটা কি করছেন। ডলার কমাই দিব? হ্যাঁ, ইউটিউবে যেটা আছে ডলারটা কি প্রথম বেসিকতে কমাই দিব? না না, কমানোর দরকার নেই। কমানোর দরকার নেই। আপনার যেভাবে আছে এডিট করলে কিন্তু আপনার গিগটা আবার নতুন হয়ে যাবে। সরি, মানে প্রাইস এডিট করলে সমস্যা নাই, কিন্তু আপনার এই মুহূর্তে প্রাইস আর এডিট করার দরকার নেই। আপনার গিগে যেহেতু ইমপ্রেশন ক্লিক ভালো আসতেছে, আপনার এটাতে ক্লিক আসছে 8টা, এটাতে আসছে 12টা, তো ভালোই তো। এভাবে আসতেছে, আসুক। আর এখানে যে লাস্ট 30 ডেজ না, এখানে লাস্ট 30 ডেজ না দিয়ে আপনারা এখান থেকে 2 ডে সিলেক্ট করবেন, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যে আপনার গিগেরটা কি মানে র্যাঙ্ক কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। এখান থেকে 2 ডে হ্যাঁ, 70 আছে। 70 আছে, আর এই উপরের এটা কত আছে? 70 আচ্ছা, 70 আপনার 70 তো 30 ডিমার এই আছে, 70 সিলেক্ট করব। মানে লাস্ট 7 ডেজ দেওয়া, 2 ডে নাই? হ্যাঁ, টুডে নাই কে? আচ্ছা, ওইটা তো আপনি এখানে না, আপনি এই যে এইটাতে ক্লিক করেন, আপনার গিগের উপরে ক্লিক করেন। ও আচ্ছা, কিসের উপরে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো কালকে একটা কাস্টমার অর্ডার করেছিলাম, ওটা কি উঠবে নিব? সমস্যা হবে কোনো? কাস্টম অফার সেন্ড করছিলেন, করছিলাম না, সে অ্যাকসেপ্ট করে নাই। পরে নেই, সে আসতে দেখতে চাই। সে কি বলছিল কাস্টমারের পাঠানোর জন্য? মানে সব কমপ্লিট কথা শেষ, উনি বলছিলেন যে ওকে ঠিক আছে, এমন পর্যায়ে গেছিল মানে আমাদের অর্ডার তাহলে আপনি আপনি তাকে একটা নক দেন। আপনি তারে একটা নক দেন, আগে দেখেন যে ওনার ওইখানে টাইম কত। যদি দেখেন যে কনভিনিয়েন্ট টাইম আছে, আপনি ওনারে একটা মেসেজ দিয়ে রাখেন যে আমি কি কাস্টমারটা উইথড্র করে ফেলবো নাকি আপনি অর্ডার প্লেস করবেন, এভাবে একটা মেসেজ দিয়ে রাখেন। সে তো আপনাকে কিছু জানাবে। ধরেন যে তার ওখানে টাইমটা দেখে আমাকে বলেন কয়টা বাজে, তাহলে আমি আপনাকে একটা টাইম লিমিট বলে দিই, ওর মধ্যে যদি সে অ্যাকসেপ্ট না করে আপনি উইথড্র করে দিন। রাশিয়ার একটা রাত আড়াইটা? তার তার যে কান্ট্রি কান্ট্রি বুঝি নাই ভাইয়া। উনি হচ্ছে রাশিয়ার, মানে থাকে রাশিয়া। হ্যাঁ, ও তার ওখানে টাইম কয়টা দেখাচ্ছে? তার মানে এখন দেখা যাচ্ছে হলো 1:17 PM। পিএম? হ্যাঁ, আচ্ছা, পিএম হলে তাহলে আপনি তারে মেসেজ দেন। মেসেজ দেন, তার রাত পর্যন্ত ওয়েট করেন, মানে আরো 6-7 ঘন্টা ওয়েট করেন। ওয়েট করার পরে যদি দেখেন যে সে কোনো ধরনের রেসপন্স করতেছে না, তাহলে আপনি উইথড্র করে ফেলেন।
জি, মানে একটা প্রাইস বলে দিব বা একজন একজন করে বলেন, আমি বুঝিনি। ভাইয়া একটু জোরে বলেন, আমার মাইক্রোফোনে একটু প্রবলেম, একটু জোরে বলতে হবে। কাস্টমার মডেলটা আমি মানে কাস্টমার মডেলটা একটু বলবেন আমি এখনো বুঝি নাই কথা ভাই। কাস্টমার সম্পর্কে কোনো আইডিয়া কাস্টম অর্ডার হচ্ছে যে ধরেন আপনার গিগে যে প্রাইসটা আপনি দিচ্ছেন, হ্যাঁ ধরেন যে আপনার গিগ $5 থেকে শুরু। এখন আপনি সে আপনার কাছে যেই কাজটা চাইতেছে সেই কাজটার প্রাইস ধরেন যে $10। এখন আপনি যে $10, সরি এখন আপনি যে $10 তাকে পাঠাবেন, ঠিক আছে, এখন $10 পাঠানোর জন্য আপনাকে কি করতে হবে, $10 অফার সেন্ড করতে হবে। এখন $10 অফার সেন্ড করার জন্য আপনাদের যে ইনবক্স আছে, ইনবক্সের নিচে আপনারা দেখবেন যে ক্রিয়েট অ্যান অফার লেখা আছে, সেখানে যাবেন, গিয়ে আপনাদের ওখানে হচ্ছে যে লেখা থাকবে, মানে আপনারা যেভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন ওইভাবেই ওইরকম লেখা থাকবে যে ডেসক্রিপশনে হচ্ছে যে আপনি তাকে কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন সেই জিনিসটা লিখবেন, তারপর অ্যামাউন্ট অফার লেখা থাকে, সেখানে আপনি $10 দিবেন, কয়দিনে আপনি সার্ভিসটা দিবেন সেইটা সিলেক্ট করবেন, এবং নিচে যদি আপনার আরো কিছু অপশন থাকে যে আপনি কি কি তাকে দিচ্ছেন এই এই অ্যামাউন্টে, সেগুলো সিলেক্ট করে তাকে হচ্ছে সেন্ড করে দিলেই হবে। কাস্টম অফারটা হচ্ছে যে আপনি আপনার গিগের প্রাইসের বাইরে আরো এডিশনাল প্রাইস অ্যাড করে বা হচ্ছে লেস করে তাকে যে অফারটা সেন্ড করবেন সেটা। আরেকটা প্রশ্ন হচ্ছে আমি মাঝে মাঝে দেখি বাইরে করতে মাঝে দেখতে হচ্ছে $20 কাজ কাজটা 30 ডেজে করে নিতে হবে নাকি 30 ডেজের মধ্যে কত দিনের মধ্যে করতে পারবো? হ্যাঁ, আপনি কত দিনের মধ্যে কাজটা করতে পারবেন, ধরেন যে আপনি একটা বায়ার রিকোয়েস্ট পাইলেন যে একজন আপনাকে বললো অন পেজ এসিও করতে হবে 7 দিন, আহ, ধরেন $30, ঠিক আছে, তখন আপনি এটা করতে পারেন যে হ্যাঁ আপনি 6 দিনে ওই কাজটা করে দিবেন, সেটা হয়তো আপনি $25 করবেন, ঠিক আছে। বাট ধরেন যে অন পেজ এসিও সে মানে এরপরে যখন আপনি রিকোয়েস্টটা তাকে সেন্ড করবেন তখন এই ধরনের লিখে দেবেন যে অন পেজ এসিও করতে তো টাইম লাগে, তো আমি হচ্ছে যে তোমার সাথে মানে কনভারসেশন করতে ইন্টারেস্টেড, যে তুমি কি ফুল বেস করতে চাও নাকি হচ্ছে যে এটা মানে লিমিটেড ওয়াইজ করতে চাও, যে ধীরে ধীরে আগাবে, এরকম এই ধরনের মানে আই ক্যাচি কিছু একটা লিখে দিবেন যাতে হচ্ছে সে মানে ওটার মধ্যে ইন্টারেস্ট ফিল করে আপনাকে যাতে কাজটা দেয়। বুঝতে পারছেন? আচ্ছা সালেহিন ভাইয়া, আপনার হচ্ছে, আমারটা মনে হয় হ্যাঁ আমারটা মনে হয় নামতেছে হ্যাঁ আপনারটা হইতেছে যে জুলাইয়ের 9 তারিখে ছিল, কত, 8 তারিখে বলছি মানে 24-25 এরকম হয়তো ছিল। আর তারপরে হচ্ছে যে আপনার 10 তারিখে কত নামছে, 8-9, তাই না? এটা কি আপনার ইউটিউবেরটা? আচ্ছা ইউটিউবেরটা নামছে, আচ্ছা ইয়ে দেখি, সোশ্যাল মিডিয়াটা দেখি। ম্যাম আজকে হচ্ছে 77 টাকা কোথায় ক্লিক করলাম হ্যালো ম্যাম জি, এই ইমপ্রেশনটা কি এটা কোথায় ক্লিক করলে আসে? গিগ ইমপ্রেশন, আপনি আপনার গিগ যে পেজ আছে গিগের পেজটার মধ্যে যান, পেজটার মধ্যে গেলে ওখানে আপনি এমনিতে দেখতে পারবেন যে ইমপ্রেশন, ক্লিক, ভিউ, এই জিনিসগুলো দেখতে পারবেন। দাঁড়ান, এটা না সেন্ড করলো না। আমি ওটা তো বুঝতে পারছি ওখানে দেখতে পাবো কোন ইমপ্রেশনটা আসে মানে বাইরে কি করছে তাদের যে ইমপ্রেশনটা আসছে আপনার ওইটার মধ্যে কি ধরনের ইয়ে পাচ্ছে সেটা। আচ্ছা এখানে হচ্ছে যে আপনি জুলাইয়ের 9, আজকে হচ্ছে 11, 9 তারিখে আপনার পাইছে হচ্ছে 20+, তারপরে একটু নামছে। আপনার ইউটিউব থেকে এটার পজিশন ভালো আছে। জি ম্যাম এটা ফেসবুকেরটা হ্যাঁ এটা উঠে নামে এরকমই হয়, এরকম হবে, উঠবে নামবে, এই জিনিসগুলাই হবে। দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা, সমস্যা নেই। আচ্ছা এটা কি, এটা কি,
আচ্ছা, এগুলো আমি চেক করি না এখনো, চেক করে পরে জানাবো। মানে রেজাল্ট ভাই ভালো বলতে পারবো। রেজাল্ট ভাই যে কোন মাসে আপনার ক্যাম্পেইন অন করে একটা টেস্ট করুন। আচ্ছা, টেস্ট করছেন, আমি ওই জিনিস এখনো চেক করি নাই, চেক করে আমি আপনাদেরকে জানাবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম ওইখানে যাই। আচ্ছা দেখেন, এখানে আপনাদের কি আছে, টাইপ অফ এসইও। ঠিক আছে, টাইপ অফ এসইও তে কি আছে, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন। এসইও এর মধ্যে আপনাদের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন পেজের মধ্যে কি আছে দেখেন, কি বলছে, ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, on page optimization refers to factors that have an effect on your website or web page listing in natural search results. On page আপনাকে কি করবে, যে আপনার হচ্ছে ওয়েবসাইট অথবা ওয়েব পেজের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ন্যাচারাল সার্চ রেজাল্ট করবে। দিস ফ্যাক্টরস আর কন্ট্রোলড বাই ইউ অর বাই কোডিং অন ইউর পেজ। এই রেজাল্টটা হচ্ছে যে আপনি কোনো কোড করে করতে পারেন বা আপনি হচ্ছে নিজে করতে পারেন আপনার ওয়েবসাইটের পেজে। এক্সাম্পলস অফ অন পেজ অপটিমাইজেশন ইনক্লুড অ্যাকচুয়াল এইচটিএমএল কোড, মেটা ট্যাগস, কিওয়ার্ড প্লেসমেন্ট এন্ড কিওয়ার্ড ডেনসিটি। আপনারা যখন অন পেজে কাজ করবেন, যখন আপনাদেরকে দেখাবো, সেখানে আপনারা হচ্ছে এইরকম কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা সালেহিন ভাই, আপনি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা একটু দিয়ে রাখেন আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কি দিয়ে রাখবো? হ্যাঁ, এটা সহ অ্যাক্সেসটা দিয়ে রাখেন। আচ্ছা দেখেন, অনেকজন অ্যাড করে আছে 10-12টা ফ্রি ডোমেইন। আহ, আচ্ছা দেখেন, তো যখন হচ্ছে যে আপনারা এই অন পেজের কাজ করবেন, তখন সেখানে আপনারা কিওয়ার্ড ডেনসিটি দেখবেন, তারপর কিওয়ার্ড প্লেসমেন্ট, আপনি কিভাবে হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করে ওখানে দিবেন, কিভাবে মেটা ট্যাগগুলো অ্যাড করবেন, কিভাবে কোডগুলো ঠিক করবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনারা অন পেজ অপটিমাইজেশনে পাবেন, এবং এটা হচ্ছে ন্যাচারাল সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক আপ করতে সাহায্য করবে। এটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর অফ পেজ অপটিমাইজেশনটা যেটা হচ্ছে, সেটাকেই বলছে আপনারা দেখেন যে ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন refers to factors that have an effect on your website or web page listing in natural search result. These factors are offsite in the আচ্ছা, এখানে হচ্ছে যে আপনারা যখন অফ পেজ অপটিমাইজেশনটা করবেন, সেখানে হচ্ছে যে আপনাদের লিঙ্ক বিল্ডিং করতে হবে। লিঙ্ক বিল্ডিং করে আপনাদের হচ্ছে আপনাদের পেজ র্যাঙ্কটা করতে হবে। এটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশনের কাজ। এখন দেখেন অন পেজে যে এসইও এলিমেন্টস গুলো, এই জিনিসগুলোর মধ্যে কি কি আছে, পরবর্তীতে আপনারা গিয়ে এই জিনিসটা পাবেন, জাস্ট নামগুলো জেনে রাখেন। এখানে আপনার ক্যানোনিক্যাল ইস্যু থাকবে। ক্যানোনিক্যাল জিনিস কি, সেটা যখন আমরা অন পেজ করবো তখন দেখাবো। ইউআরএল স্ট্রাকচার, আপনার যে ইউআরএল গুলা থাকে সেই ইউআরএল এর স্ট্রাকচার গুলো আপনারা কিভাবে ঠিক করবেন সেগুলো পাবেন। এরপর হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগ জিনিসটা কি এতদিন আপনাদের বুঝে যাওয়ার কথা। এবার হচ্ছে যে হেডিং ট্যাগ H1 থেকে H6, এটা হচ্ছে যে যারা ওয়েবের কাজ করে বা এমনি তো আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, সেই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের হেডিং দেখতে পারি। হেডিং ট্যাগ মানে হচ্ছে সেটা H1 থেকে H6 পর্যন্ত থাকে। H1 হচ্ছে সবচেয়ে বড়, মানে বড় ইয়ে সাইজ, কি বলে, ক্যারেক্টার সাইজ। এরপর H2 H3 ওগুলো হচ্ছে আস্তে আস্তে ছোট। তো হেডিং ট্যাগ এটা হচ্ছে মানে যে টাইটেলটা থাকে, সেই টাইটেলটাকে হচ্ছে এখানে হেডিং ট্যাগ হিসেবে বোঝানো হয়েছে। তো আপনারা যখন ওয়েবসাইটে ঢুকেন তখন দেখেন যে এই যে এখানে যেমন টাইটেলটা লেখা আছে অন পেজ এসইও, এটা হচ্ছে ধরেন আমাদের H1, এই জিনিসগুলো আমাদের H2 হইতে পারে, H3 হইতে পারে, এই জিনিসগুলো। এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসগুলো দেখে রাখেন, হয়তো আপনাদের ক্লাসের কাজটা আমি করতে দিতে পারি। এরপর কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে আপনারা আপনাদের ওয়েবসাইটকে কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক আপ করতে চান, সেইটা হচ্ছে আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে। এরপর আছে অল্ট অ্যান্ড টাইটেল ট্যাগ। অল্ট ট্যাগ এবং টাইটেল ট্যাগ সেগুলো কিভাবে ঠিক করবেন সেটা এখানে আছে। ইন্টারনাল লিঙ্ক, আপনার ওয়েবসাইটে যে ইন্টারনাল লিঙ্ক থাকবে এক পেজের সাথে আরেক পেজে, সেই লিঙ্কগুলো আপনারা কিভাবে ঠিক করবেন সেগুলো। এরপর হচ্ছে স্ট্রাকচার ডাটা ক্রিয়েট, আপনারা কিভাবে একটা স্ট্রাকচার ডাটা বানাবেন, কিভাবে আপনাদের কন্টেন্ট অপটিমাইজ করবেন। robot.txt জেনারেট, এটা কি জিনিস, যখন আমরা অপটিমাইজ করব তখন আপনাদের দেখাবো। এরপর আছে XML এন্ড HTML সাইটম্যাপ জেনারেট, এটা হচ্ছে আপনাদের গুগলের জন্য করতে হবে। এরপর আছে হচ্ছে আপনাদের গুগল সার্চ কনসোল। এই জিনিসগুলো যখন আপনারা অন পেজ অপটিমাইজেশন করবেন তখন এই জিনিসগুলো জানবেন। তবে আপনারা এই জিনিসগুলো এখন জেনে রাখেন যে আপনাদের অন পেজের জন্য যে এসইও এলিমেন্টস গুলো লাগবে সেই জিনিসগুলো হচ্ছে এইগুলো।
আপনাদের মেটার যখন জন্য কি বলছিলেন? দাঁড়ান আমি একটু বলে নিই, আপনাদের যখন ফাইনাল টেস্ট হবে, ফাইনাল টেস্টের মধ্যে হয়তো আপনাদেরকে আমি থাকি বা অন্য কোনো ইনস্ট্রাক্টর আপনাদের আসুক, তারা হয়তো ভাইভাতে আপনাদের এইগুলা জিজ্ঞেস করতে পারে যে অন পেজের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, অফ পেজে সরি অফ পেজের মধ্যে আপনাদের কি কি জিনিস থাকতে পারে, তারপরে হচ্ছে যে মেটা ট্যাগ কি বা ক্যানোনিক্যাল এই জিনিসটা কি, বা হচ্ছে আপনি এক্সএমএল এইচটিএমএল কেন করবেন, এই জিনিস মানে ভাইভাতে হয়তো আপনাদের এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। সো এই জিনিসগুলো আপনাদের ভালোভাবে জেনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? কে যেন কি জিজ্ঞেস করছিলেন, এখন করেন। ম্যাম মেটাটা একদম কি বলছিলেন? মেটা ট্যাগ হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে গিয়ে যখন মেটা ডেসক্রিপশনটা ঠিক করেন, ঠিক আছে, যখন অন পেজে কাজ করতে যাবেন তখন আপনাকে ওই মেটা ডেসক্রিপশনটা ঠিক করতে হবে, এবং আপনি যে ওই মেটা ডেসক্রিপশনটা ঠিক করবেন সেটাতে ধরেন যে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিল, তার নতুন ওয়েবসাইট, ঠিক আছে, সেখানে সে কোনো ধরনের মেটা ট্যাগ তার নাই, তখন আপনাকে ওই ডেসক্রিপশনটা মানে কিওয়ার্ড রিসার্চ যে আপনি করছেন, আপনি টাইটেলটা যে ঠিক করছেন, ওই টাইটেলের উপর বেস করে আপনাকে মেটা ট্যাগটা ঠিক করতে হবে। এবং মেটা ট্যাগের জন্য সর্বোচ্চ কয়টা ওয়ার্ড আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো ওই সেইভাবে ডেসক্রিপশনটা ঠিক করে আপনাকে হচ্ছে ওইভাবে ট্যাগগুলো ইউজ করতে হবে, সেটা হচ্ছে মেটা ট্যাগ। এটা যখন আপনারা অন পেজের কাজ করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে আচ্ছা, ম্যাম, অনেক তথ্য দেবে। জি, অনেক তথ্য, এগুলো মনে মনে থাকে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ মনে রাখা কষ্ট হয়ে যাবে, এর জন্য আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে বললাম যে আপনারা হচ্ছে এই জিনিসগুলো নোট ডাউন করে নেন, ঠিক আছে, হ্যাঁ কারণ ম্যাম। আপনারা হচ্ছে নোট ডাউন না করলে মানে এসইও জিনিসটা কিন্তু মানে অনেক কঠিন, ঠিক আছে, মানে আমি যত বলি না কেন যে সহজ সহজ, যদি আপনি এটাকে আপনার নিয়মিত প্র্যাকটিসে রাখতে পারেন, বাট আপনি যদি এটাকে নিয়মিত আপনার প্র্যাকটিসে না রাখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এসইও এর মতো কঠিন আর কিছু নেই। বুঝতে পারছেন? কারণ আপনি যে একটা ওয়েবসাইটকে র‍্যাংক করবেন, র‍্যাংক করার জন্য আপনার নিজেকে অনেক কিছু জানতে হবে। বুঝতে পেরেছেন? এর জন্য হচ্ছে যে জিনিসগুলো লিখে রাখেন যাতে আপনারা পরবর্তীতে নিজেরা সার্চ করেও অনেক কিছু জানতে পারেন। জি ম্যাম, কিন্তু ম্যাম এই স্ক্রিনে একটু দাগ কিসের? একটা দাগ আছে। দাগ এরা সালেহিন ভাইয়া দিছে ইয়ে দিয়ে, ওই কি বলে এখানে জুমে কিছু একটা দিয়ে। আচ্ছা, হ্যাঁ ম্যাম, আমার ফোনে আসবে কেমনে? আপনিই তো দিলেন, না, অথবা দাগ আমার দাগ হয়েছে, বলতে পারি না, এটা কোনো ইয়ে না, স্ক্রিনে সমস্যা দাগ না। আচ্ছা, এখন দেখেন ওই যে যে দাগ দেখতে পাচ্ছি আমরা, এখনো দাগ দেখতে পাচ্ছি যে অন পেজ এসইও চেকলিস্ট। হ্যাঁ হ্যাঁ এই যে দাগ আমিও দেখতে পারতেছি। আচ্ছা দেখেন, অন পেজ এসইও চেকলিস্ট, চেকলিস্ট মানে কি, এখানে আপনি কি কি কাজ আপনার করতে হবে, কতদিন কি লাগতে পারে না লাগতে পারে, কি কি জিনিসপত্র আপনার এখানে দরকার হবে, সেই জিনিসটা আর কি বুঝাই। ইউটিউবে যখন আপনারা করেছিলেন, ইউটিউবের এরকম একটা ইয়ে ছিল যে ইউটিউব চেকলিস্ট, ঠিক আছে, এখানে ওই রকমই যে অন পেজ এসইও চেকলিস্ট, এটাতে দেখেন কি কি আছে। ক্যানোনিক্যাল ইস্যু, এটা পাবেন। তারপর হচ্ছে অলওয়েজ স্টার্ট উইথ কিওয়ার্ড সিলেকশন, রিসার্চ অ্যান্ড টেস্টিং। আপনাদেরকে হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, কারণ আপনি যখন অন পেজের কাজ করতে যাবেন কিওয়ার্ড ইজ আ মাস্ট, ঠিক আছে, আপনি কিওয়ার্ড রিসার্চ ছাড়া সেখানে মানে বিন্দুমাত্র জিনিসও করতে পারবেন না। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ ছাড়া আপনার পেজ কখনো র্যাঙ্ক করবে না। বুঝতে পেরেছেন? তো সেখানে আপনার কিওয়ার্ডটা ভালোভাবে সিলেক্ট করতে হবে, সেটা কি করতে হবে, রিসার্চ করে টেস্ট করে আপনাকে বের করতে হবে। এরপর হচ্ছে যে মেটা ডেসক্রিপশন ট্যাগ, মেটা ডেসক্রিপশন ট্যাগটা কি সেটাও বলেছি। অল্টার ট্যাগ, অল্টার ট্যাগ মানে হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা ইমেজ ইউজ করলেন, ঠিক আছে, এখন আমরা অনেক সময় কি করি, কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা সার্চ করি, তো সার্চ করলে ধরেন আপনি একটা ইমেজ সার্চ করলেন বা কোনো একটা ওয়েবসাইটে আপনি ঢুকলেন, এখন ঢুকার পরে দেখা গেল যে সেই ওয়েবসাইটের যেখানে লোগোটা আছে বা ধরেন অন্য কোনো ইমেজ আছে, সেখানে ওই ইমেজটা লোড না হয়ে একটা ক্রস একটা সাইন উঠে রয়েছে, এরকম দেখছেন না? এ- হ্যাঁ এরকম কেউ দেখছেন? হ্যাঁ, এটা দেখছি কিভাবে করে। হ্যাঁ, এইটা হচ্ছে যে আপনি এই যে অল্টার ট্যাগ যেটা আছে, মানে অল্টার ট্যাগ দিয়ে আপনি হচ্ছে যে ওখানে ওই সাইনটার বদলে হয়তো আপনি অন্য কোনো একটা লেখা লিখে দিতে পারেন, ঠিক আছে, যে ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে এসইও নিয়ে, এখন সেখানে একটা এসইওর ছবি আসার কথা, এসইওর ছবি আসলো না, তখন আপনি সেখানে লিখে দিতে পারেন যে অন পেজ,
এসইও এই টাইপের কিছু একটা, ঠিক আছে? বা ধরেন যে ওই টেক্সটার বদলে আপনি কোনো একটা ইমেজ সেখানে দিয়ে দিতে পারলেন, যাতে আপনার ওই অ্যাকচুয়াল যেটা আসার কথা সেটা না আসলে অল্টারনেট হিসেবে যাতে আপনার আরেকটা জিনিস শো করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে H1 ট্যাগস, অনলি ওয়ান H1 ইন দ্য পেজ। আপনি যখন মানে কাজ করবেন আপনার একটা পেজে একটা মাত্র H1 ট্যাগ থাকবে এবং বাকিগুলো হচ্ছে H2 H3 এরকম হচ্ছে থাকতে পারে, বাট মানে এটা মনে রাখবেন যে সেখানে H1 ট্যাগ একটাই থাকবে। এরপর হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচার হচ্ছে যে আপনার মানে কোনো যে লিঙ্ক, সেই লিঙ্কটাকে আপনি হচ্ছে যে ঠিক করে দিতে পারবেন। ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি সেটাও আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে কন্টেন্ট। একটা মানে এসইও যে করবেন, কন্টেন্টটা আপনার জন্য খুবই মাস্ট। এখন আপনি কন্টেন্টে মানে আপনাদেরকে গিগের সময় মনে হয় বলেছি যে আপনারা একটা ওয়ার্ড 3 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে? এরকমই যখন আপনারা অন পেজ ইউজ করতে মানে অন পেজে কাজ করতে যাবেন তখন দেখবেন যে এরকম কিছু লিমিটেশন আপনাদের থাকবে। যদি আপনি মানে 3 বার ইউজ করতে পারবেন, সেখানে আপনি 2 বার ইউজ করলেন, আরেকবার ইউজ করলেন না, তাহলে সেখানে আপনাকে মানে গ্রিন লাইট দেখাবে না। ওখানে ওখানে একটা লাইটিং এর এরকম আছে যে হলুদ, সবুজ, লাল, আবার একদম খালি, এই ধরনের আছে। তো সেখানে যদি যে আপনাদের মানে কন্টেন্টের মানে কয়টা ওয়ার্ড কয়বার ইউজ করবেন, এখানে কিছু ইনস্ট্রাকশন ওখানে দেওয়া থাকে, সেগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে আপনাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেও ইজি হবে। এরপর আছে কিওয়ার্ড ডেনসিটি, সেটা আপনারা ওখানে দেখবেন যে কিওয়ার্ড ডেনসিটিটা কি। এরপর আছে সাইট ম্যাপস, বোথ এক্সএমএল এন্ড ইউজার ফেসিং, ইউজাবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটি, এই জিনিসগুলো অন পেজে গিয়ে দেখবেন। ট্র্যাক টার্গেটেড কিওয়ার্ডস, সেটা কি আগে বলে এসেছি। এক্সপেক্ট রেজাল্টস ইন 3 to 6 মান্থস, আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয় ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে, বা এর মাঝেও বলেছি যে যখন আপনারা অন পেজ এসইও বা ওয়েবসাইটে কাজ করবেন, একটা ওয়েবসাইট আপনি একদিন 2 দিনে বা 1 সপ্তাহ 2 সপ্তাহে হচ্ছে র্যাঙ্ক আপ করতে পারবেন না, একটু আগেও বলছিলাম। তো সেটা করার জন্য আপনাকে অন্তত পক্ষে 4 থেকে 5 মাস হাতে ধরে রাখতে হবে, ঠিক আছে? আপনি যদি নিয়মিত কাজ টাজ করেন তাহলে 4 থেকে 5 মাসে মানে ম্যাক্সিমাম 5 মাস, সরি ম্যাক্সিমাম হচ্ছে 6 মাস, বাট 5 মাসে হয়ে যায়। মানে আপনারা হচ্ছে যে এই 5 মাসের মধ্যে যে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা ফেলতে পারেন। বুঝতে পেরেছেন এটুকু? বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর কি আছে দেখেন, অ্যাভয়েড অন পেজ এসইও মিস্টেকস। আপনার অন পেজ এসইও তে আপনি যে যে মিস্টেক গুলো করবেন সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেওয়া। এখানে হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, ঠিক আছে? আপনি যদি ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করেন তাহলে আপনার পেজে হচ্ছে মানে ওয়েব পেজ অত সহজে র্যাঙ্ক করবে না, ঠিক আছে? কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট থাকতে পারবে না। ইউআরএল ভ্যারিয়েন্টস অফ দ্য সেম পেজেস, আপনার সেম পেজের জন্য আপনি যদি মাল্টিপল ইউআরএল ইউজ করেন সেটাও হবে না। এরপর অফসাইট ইমেজেস, আমি জি যে কন্টেন্টটা ইউজ করতেছি এটা ডুপ্লিকেট কিনা এটা বোঝার উপায় কি? এই কন্টেন্টটা ইউজ করতে পারে। বুঝিনি ভাইয়া, আরেকবার বলেন। আমি যে কন্টেন্টটা ইউজ করতেছি জি, ডুপ্লিকেট কিনা এটা বুঝতে পারছি না। আমার মানে এই কন্টেন্ট আর অনেকে ইউজ করতে পারে। কন্টেন্ট তো আপনার ইউনিক হইতে হবে। সেটা তো কন্টেন্টের যখন আপনাদেরকে দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে আপনি তো মানে কোথাও থেকে কন্টেন্ট নিলেন, ঠিক আছে? নিয়ে যদি আপনি কপি করে দিয়ে দেন তাহলে ওইটা এক হচ্ছে যে আপনি কপিরাইটে ধরবে আপনাকে, আরেক হচ্ছে যে ডুপ্লিকেট হিসেবে কাউন্ট হবে। আমি একটি কন্টেন্ট মানে আইডিয়া করলাম যে একটি কন্টেন্ট আমি আরো কেউ ইউজ করেছে সেটা আরো কেউ কিভাবে ইউজ করবে? আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, এখন আপনার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে কি আরেকজনের ওয়েবসাইটের কন্টেন্ট মিলবে? বা ধরেন আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন করতেছেন, কন্টেন্টটা তো টোটালি আপনার ইউনিক হবে না। ম্যাম, আমি মনে করেন যে একটা কন্টেন্ট লিখেছিলাম 700 থেকে 800 ওয়ার্ডের, মানে এমন কিছু প্লাগান আছে পরিচিতের মধ্যে ওনারা দেখি যে কপি করে আমার নিজের সাইডে করে। তখন দেখলাম যে আমার কন্টেন্টটা ওর সাইডে আগে ইন্ডেক্স হয়েছে, আমার কথা ইন্ডেক্স হয় নাই। এইভাবে দেখলাম অনেকগুলা ওরা হ্যাঁ, এই কাজগুলো করছে। আগে যখন দেখলাম যে আমার আগের অনেক কন্টেন্ট কপি করছে, তখন হ্যাঁ, বললাম কি যে আগের কন্টেন্ট গুলো দিয়ে ওদেরকে ডিএমসিএ মেরেছিলাম। তখন মানে কদিন পর অ্যাক্সেস ডিলিট করে দিচ্ছি, ডিএমসিএ নোটিশ গেছে ওখানে। হ্যাঁ। মানে তো ওরা আপনার বলতেছে কন্টেন্ট যদি তারা ক্রিয়েট করে আপনি এটাকে কপিরাইট ইস্যু দিতে পারবেন, ঠিক আছে? বাট আপনি মানে চেষ্টা করবেন যে আপনার কন্টেন্ট যাতে ইউনিক হয়। বুঝতে পারছেন? এটা আমি আপনাদেরকে বারবারই বলছি যে কন্টেন্ট ইউনিক হইতে হবে।
আমারটা ইউনিক ছিল, কিন্তু আমারটা ইউনিক হওয়ার কদিন পর যেগুলা কপি করছে হ্যাঁ ওগুলারে টিএমসি দিছি। ঠিকই আর আছে। যেটা হ্যাঁ আমারটা মানে ও কপি করে ও আগে টেস্ট করাইছে, ওটা আমি মানে আমার ওখান থেকে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ এইটাই। আচ্ছা দেখেন, ডুপ্লিকেট টাইটেল ট্যাক্স, ঠিক আছে, মানে আপনার টাইটেল যেটা থাকবে সেটা ডুপ্লিকেট হইতে পারবে না। যেমন আপনারা যখন কিন্তু এই যে ফাইবারে যখন টাইটেল আপনারা দিয়েছেন তখন কিন্তু একজনের টাইটেল এক এক রকম হয়েছে, তাই না? কেন হয়েছে? যাতে হচ্ছে ডুপ্লিকেট না হয়। তো এরকমই যে আপনি যখন অন পেজ এসইওর কাজ করবেন তখন আপনার টাইটেল ডুপ্লিকেট হইতে পারবে না। এরপর হচ্ছে হিডেন টেক্সট। হিডেন টেক্সট মানে হচ্ছে যে অনেকে হচ্ছে যে ধরেন আপনি আপনার নিজের পেজের মধ্যেই অনেক হিডেন টেক্সট দিতে পারবেন, মানে লিঙ্ক আপ করে, সেটা দেওয়ার দরকার নেই। হিডেন লিঙ্কস সেই একই জিনিস। কিওয়ার্ড রিপিটেশন, আপনি একটা কিওয়ার্ড ইউজ করছেন, সেই কিওয়ার্ড আপনি আবার যদি রিপিট করেন তাহলে ওই পেজটা আর র্যাঙ্কের জন্য কাজ করবে না। এরপর হচ্ছে আর এই জিনিসগুলো অন পেজের ক্ষেত্রে নিচে ধরা পড়ে, যেহেতু আপনাদের কাছে ইয়স্ট দিয়ে করাবো, ইয়স্ট প্লাগইন দিয়ে। তো ইয়স্টের ক্ষেত্রে দেখবেন যে মানে আপনি যদি মানে রিপিট করেন ওই জিনিসগুলো নিচে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে আচ্ছা কিওয়ার্ড ডেনসিটি। জি কোনটা ভাইয়া? কোনটা? ডুপ্লিকেট টাইটেল ট্যাগ হচ্ছে যে আপনি যে টাইটেলটা ইউজ করবেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের জন্য, ধরেন আপনি একটা পেজের জন্য ইউজ করছেন অ্যাভয়েড অন পেজ এসইও মিস্টেকস, ঠিক আছে, তো আরেকটা পেজের জন্য আপনি ইউজ করবেন যে ডুপ্লিকেট কন্টেন্ট, ঠিক আছে। আপনি মানে দুইটা পেজের জন্য সেম টাইটেল ইউজ করতে পারবেন না। যদি দুইটা পেজের জন্য আপনি সেম টাইটেল ইউজ করেন তাহলে ওইটা আপনার ডুপ্লিকেট টাইটেল হয়ে যাবে, সেটা র্যাঙ্ক করবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে একটু দেখানো আছে, দেখেন যে কিওয়ার্ড ডেনসিটি কি জিনিস ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO keyword density is the measurement in percentage of the number of times particular keyword or phrase appears compared to total number of words in a page. আচ্ছা keyword density হচ্ছে যে আপনি টোটাল যে যতগুলো নাম্বার থাকবে ওর মধ্যে হচ্ছে যে পার্টিকুলার ইয়ে থাকবে, এই জিনিসগুলো আপনারা একটা বাসায় দেখে নেবেন। তো থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তে আমার ভালো লাগে না। ক্যানোনিক্যাল ইস্যু কি জিনিস এটা একটু দেখবেন। আচ্ছা তার আগে আমি একটু আমার আচ্ছা দেখেন ইউআরএল স্ট্রাকচার, ঠিক আছে, ইউআরএল স্ট্রাকচার। জি স্লাইড লাগবে এটা? আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা দেখেন ইউআরএল স্ট্রাকচার, ইউআরএল স্ট্রাকচারে কি বলছে দেখেন, ইউআরএল ইন ইউজ কিওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য পেজ। আচ্ছা আপনাকে হচ্ছে যে পেজ অনুযায়ী ইউআরএল ইউজ করতে হবে। এরপর ইউআরএল লেন্থ হচ্ছে আপনি 90 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, তবে চেষ্টা করবেন যে এত মানে লঙ্গার না করার জন্য। এরপর হচ্ছে নট ইউজ স্পেস আর আন্ডারস্কোর। আপনি ইউআরএল এর মধ্যে অনেকে দেখবেন যে কি বলে মানে আন্ডারস্কোর ইউজ করে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন না। আবার অনেক মানে ওয়েবসাইটের মধ্যে যদি আপনারা আন্ডারস্কোর পরে ডট এই জিনিসগুলো যদি আপনারা না ইউজ করেন মানে ডোমেইনের মধ্যে, ঠিক আছে, সেটা না ইউজ করাটা ভালো। ইউজ করলেও সমস্যা নাই, চেষ্টা করবেন যে যেই ডোমেইনই ইউজ করেন না কেন ফিউচারে মানে সবগুলা যেন লেটার থাকে ওখানে। এবার ইউআরএল ইন ইউজ হাইফেন, ঠিক আছে, আপনি হাইফেন ইউজ করতে পারেন সেখানে, বাট এই হাইফেন টাইফেন আমি পার্সোনালি সাজেস্ট করব যে কোনো ধরনের সিম্বল ইউজ না করার জন্য। আমি একটা ডোমেইন চুজ করেছি এবং ওটার মধ্যে হাইফেন আছে এবং ওটা র‍্যাঙ্ক আছে, মানে ওটার মধ্যে দিয়ে এখন বর্তমানে চলতে ভালোই পেয়েছি। হ্যাঁ সেটা থাকতে পারে, বাট বলতেছি যে মানে হাইফেন এগুলা হচ্ছে যে মানে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এন্ড মেটা ট্যাগ জেনারেশন। এটার মধ্যে কি কি আছে দেখেন, রিসার্চ অন কিওয়ার্ডস, ইমপ্রুভ কিওয়ার্ডস প্রমিনেন্স, ডেনসিটি অ্যান্ড প্রক্সিমিটি, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড। এই জিনিসগুলা কি এখানে হচ্ছে যে একদম খুব ভালোভাবে এখানে ডেসক্রাইব করে দেওয়া আছে।
আপনারা এখান থেকে এই জিনিসগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে H1 and H2 হেডিং, অল্টার টেক্সট এন্ড অ্যাঙ্কর টেক্সট। এই জিনিসগুলো কি? H1 H2 হেডিং ফরম্যাট হচ্ছে যে H1 and H2 টেক্সট ইন ইউর সোর্স। জি, এই জিনিসগুলো আপনাদেরকে আমি পিছনে বলে এসেছি, আপনারা এগুলো দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন যে আপনাদের অফ পেজের জন্য কি কি আছে। অফ পেজের জন্য আছে আপনাদের বিজনেস লিস্টিং, গুগল লিস্টিং, সার্চ ইঞ্জিন সাবমিশন, ডাইরেক্টরি সাবমিশন, ক্লাসিফাইড পোস্টিং, আর্টিকেল পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং, ব্লগ পোস্টিং, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, প্রেস রিলিজ, পিডিএফ এন্ড পিপিটি সাবমিশন। এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা যখন লিঙ্ক বিল্ডিং করবেন ওইখানেই করবেন। জাস্ট হচ্ছে জেনে রাখেন এলিমেন্টগুলো কি কি। আপনাদের অন পেজে যেমন হচ্ছে কিছু চেকলিস্ট ছিল, এরকম অফ পেজেরও কিছু চেকলিস্ট আছে, সেগুলো কি কি একটু দেখেন। অলওয়েজ স্টার্ট উইথ কিওয়ার্ড রিসার্চ, টেস্টিং এন্ড সিলেকশন, এটা অন পেজেও ছিল। ইউজ কিওয়ার্ডস ইন লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট, obtain links from high ranking publisher site, ওয়ান ওয়ে ইনবাউন্ড লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক। এগুলো হচ্ছে যে আপনারা ওই অন পেজে কাজ করবেন তখন দেখবেন যে জিনিসগুলো কি। তারপর হচ্ছে ডিফারেন্ট কিওয়ার্ডস ইন ইউর লিঙ্ক অ্যাডস, গ্রাজুয়াল লিঙ্ক বিল্ডিং টেকনোলজি, ইউজ রিলিভেন্ট কিওয়ার্ডস। এখানে যে জিনিসগুলো আছে এগুলো একটু আপনারা দেখে নেবেন। যেটা মনে হচ্ছে যে আপনারা বুঝতেছেন না ওগুলা আপনারা মানে চাইলে লিখে রাখতে পারেন অথবা হচ্ছে গুগল সার্চ করেও দেখে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভয়েড অফ পেজ এসইও মিস্টেকস। অফ পেজ এসইওতে আপনাদের যে মিস্টেকসগুলো থাকে মানে হয় সেগুলো হচ্ছে যে ডুপ্লিকেট কিওয়ার্ডস ইন লিঙ্ক অ্যাডভার্টস, একই জিনিস কোনো কিওয়ার্ড ডুপ্লিকেট করতে পারবেন না। সাইট ওয়াইড লিঙ্কস কজিং লিঙ্ক গ্রোথ স্পাইকস। আচ্ছা, এটা যখন অফ পেজ করবেন দেখাবো। ইউজিং অন পেজ এসইওস টু ডু দ্য ওয়ার্ক অফ স্পেশালিস্ট অফ পেজ এসইওস, প্লেসিং র্যান্ডম লিঙ্কস। অনেক র্যান্ডম লিঙ্ক হচ্ছে যে আপনারা ব্যবহার করতে পারবেন না। লিঙ্ক ফার্মস, ইউজিং ইররিলেভেন্ট কিওয়ার্ড, আপনি মানে কাজ করতেছেন একটা কিওয়ার্ড নিয়ে বসাবেন আরেকটা কিওয়ার্ড, সেটা হবে না। গার্বেজ লিঙ্কস, লিঙ্ক চার্নিং, হিডেন ইনবাউন্ড লিঙ্কস, এগুলো সব আপনারা দেখবেন অফ পেজে। এই জিনিসগুলো মনে রাখবেন যে কি কি। একটা কোশ্চেন ছিল আমার, জি যেটা হচ্ছে আমরা যখন আপনি রেজিস্টার করেছিলাম, জি, ফার্স্ট বার যখন আপনি রেজিস্টার করে পরবর্তীতে করা যায় না। বুঝিনি ভাই, আরেকবার বলেন, আরেকবার বলেন। আমরা যখন ইয়েতে পোস্ট করলাম, এবারে যখন আমরা ইমেজ সেট দিলাম, হ্যাঁ, ইমেজ সেট আপ দিলাম, তো ইমেজ সেট আপ দেওয়ার আগে আমরা ইমেজটা অফ পেজ শুরু করে দিয়েছিলাম। জি তো জি জি বলেন। আমাদের ইমেজ অফ পেজ সেট করে ইমেজের টাইটেল দিয়ে সব করে দিয়ে তারপরে ট্যাগ বসিয়েছি। জি ডিটেইলস জি, এটা ফার্স্ট বার করলে পরবর্তীতে করা যায় না। মানে ইমেজে আপনি পরবর্তীতে আর ওখানে করতে পারবেন না কেন? নতুন করে আরেকটা ইমেজ আমি অফ পেজ নতুন করে আরেকটা ইমেজ কি আপনি সেম গিগে বসাতে চাচ্ছেন নাকি অন্য অন্য না গিগে? না অন্য কিছু করতে নতুন করে একটা ইমেজ তৈরি করে রেখেছি ইমেজ সাপোজ ক্যানভা থেকে আমি ইমেজ তৈরি করে দিই, সেটার ডিটেলস যাই সেক্ষেত্রে একটা আসলে নতুন করে ট্যাগ দিতে হবে যে আগে থেকে রাখি। মানে আপনি ওইটার মধ্যে হচ্ছে যে যেভাবে অপটিমাইজ করছিলেন সেই জিনিসটা আর দেখতে পাচ্ছেন না? হ্যাঁ সেই জিনিসটা দেখতে পাচ্ছি না যে 5 স্টার দিয়ে অত মানে সেটা কি আপনি আপলোড দেওয়ার পরে ডাউনলোড করেছেন নাকি আপলোড দেওয়ার পরে আপনার যে র ফাইল ছিল সেটা চেক করেছেন? না কেন আগে হচ্ছে ক্যানভা থেকে একটা ছবি ক্রিয়েট করলাম, ক্রিয়েট হ্যাঁ করে সেটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে তো সেই ছবি ডিটেলসে কি আমার সব কিছু সেভ দিতে হবে না। হ্যাঁ, যে সেখানে যদি যাই, সেখানে যাওয়ার পরে আমার ডিটেলসে আগে যে আমি অপডেট সেভ করেছি সেটার মধ্যে কাজ করবো, এটার মধ্যে আর ওই অপশন চলে আসে। ওইটাতে তো আপনার নতুন করে করতে হবে। ক্যানভা তো আলাদা একটা প্ল্যাটফর্ম না, আপনি তো অফ পেজ এসইওটা করবেন আপনার ফটোশপ থেকে, তাই না? তা আপনি যখন ক্যানভা থেকে ওইটা ডাউনলোড করবেন সেখানে তো ক্যানভার ইয়েটা থাকবে। তো ওইটা হচ্ছে যে আপনাকে পরবর্তীতে আবার নতুন করে এসইও করতে হবে। তো আমার মানে আপনি ক্যানভা থেকে জাস্ট ইমেজটা পাইছেন, ঠিক আছে?
শোনেন, আপনি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ক্যানভা থেকে জাস্ট ইমেজটা ডাউনলোড করলেন। এখন ইমেজটা ডাউনলোড করার পর আপনি যদি ওইটা হচ্ছে মানে ডিরেক্ট আপলোড করে দেন, সেখানে কিন্তু আপনার কোনো এসইওর ফ্যাক্টর থাকতেছে না। জাস্ট হচ্ছে আপনি যে পিকচারটা এডিট করছেন জাস্ট ওইটুকুই। এখন আপনার মানে র্যাঙ্ক আপ করানোর জন্য আপনাকে সেই জিনিসটা এসইও করে দিতে হবে। বুঝতে পারছেন? তখন হচ্ছে যে আবার আপনার ফটোশপে গিয়ে সে আগের মতো করে আবার হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি দেখেন? What is link building popularity? Link popularity refers to the number of links pointing to your site from other sites on the web. লিঙ্ক বিল্ডিং হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইট থেকে অন্য অন্য ওয়েবসাইটে হচ্ছে মানে লিঙ্কগুলা বসায় দিবেন সেই জিনিসটা। এরপর হচ্ছে বিল্ডিং লিঙ্কস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন গেটিং টপ প্লেসমেন্ট অন দ্য মেজর সার্চ ইঞ্জিনস। আপনি হচ্ছে যে মানে মোস্ট পপুলার যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলোর মধ্যে র্যাঙ্কিং পাওয়ার জন্য লিঙ্ক বিল্ডিংটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। এরপর হচ্ছে ওয়াই আর লিঙ্ক সো ইম্পর্ট্যান্ট, আপনার কাছে লিঙ্কগুলো ইম্পর্ট্যান্ট কেন? সেটা হচ্ছে যে নাওয়াডেজ ইনবাউন্ড লিঙ্কস আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ফর গেটিং এ হাই কিওয়ার্ড র্যাঙ্কিং। আপনার যে ইনবাউন্ড লিঙ্ক থাকবে সেগুলো হচ্ছে যে আপনি হাই কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য আপনার অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। দ্য মোস্ট সার্চ ইঞ্জিনস আর র্যাঙ্কিং দেয়ার সার্চ রেজাল্ট বেসড অন দ্য লিঙ্ক পপুলারিটি ফ্রম ইয়োর সাইট। আপনার এই লিঙ্ক বিল্ডিং এর উপর ভিত্তি করে হচ্ছে আপনার সার্চ রেজাল্টে আপনার এটা র্যাঙ্ক আপ করবে। নট দ্য কোয়ান্টিটি অফ লিঙ্কস বাট দ্য কোয়ালিটি অফ দোজ লিঙ্কস ইজ ইম্পর্টেন্ট। আপনার মানে হচ্ছে যে আপনি কতগুলা লিঙ্ক বিল্ড করতেছেন সেটা ইম্পর্টেন্ট না, বাট আপনার লিঙ্কগুলা কতটুকু কোয়ালিটিফুল সেই জিনিসটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক কি দেখেন? ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে এ লিঙ্ক ফ্রম এ সাইট আউটসাইড অফ ইয়োর সাইট। আপনার সাইট মানে একটা সাইট থেকে আরেকটা সাইটে, সেটা হচ্ছে যে ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক মিনস সেন্ড ভিজিটর্স টু ইয়োর সাইট। জেনারেলি দিস ইজ সিন অ্যাজ গুড থিং ফর হয়ে গেল ফর এসইও। আচ্ছা, ইনবাউন্ড লিঙ্ক মানে আপনাকে বোঝাচ্ছে আপনার ভিজিটরসকে হচ্ছে যে আপনার সাইটে পাঠানো, ঠিক আছে? আর আউটবাউন্ড লিঙ্কসে কি বলছে দেখেন, যে এ লিঙ্ক টু আ সাইট আউটসাইড অফ ইয়োর সাইট। আপনি আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে যে আপনার সাইট থেকে আপনি অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। আউটবাউন্ড লিঙ্কস মিনস সেন্ড ভিজিটরস অ্যাওয়ে ফ্রম ইয়োর সাইট। আউটবাউন্ড হচ্ছে যে আপনি ভিজিটরদেরকে আপনার ওয়েবসাইট থেকে বের করে দিচ্ছেন। জেনারেলি অ্যাভয়েড দোজ থিংস, ফর এক্সাম্পল লিঙ্ক এক্সচেঞ্জ, মানে আপনারা অনেকে আছে যে লিঙ্ক এক্সচেঞ্জ করে, এই জিনিসগুলো হচ্ছে করবেন না। এরপর লিঙ্ক ফর্মিং, এটা কি জিনিস আপনারা দেখে নেবেন। তারপর হাউ টু সাকসিড অনলাইন, কিভাবে মানে কিভাবে সাকসিডেড হবেন। আইডেন্টিফাই ইওর টার্গেট অডিয়েন্স, আপনার যে অডিয়েন্স থাকবে তাদেরকে হচ্ছে যে আপনাদের ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। আপনার যে কম্পিটিটরস থাকবে তাদেরকে ভালোভাবে ডিসকভার করতে হবে। ফাইন্ড আউট কিওয়ার্ডস দ্যাট ইওর টার্গেট অডিয়েন্স ইউজ, আপনার হচ্ছে কিওয়ার্ডগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে। তারপরে হচ্ছে ব্ল্যাকেট এসইও, এই জিনিসগুলোতে আমরা পরে আসবো। ব্ল্যাকেট এসইও হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে লিংক দিয়ে আপনার কি বলে ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক করা, এই জিনিসটা এগুলাকে হচ্ছে অ্যাভয়েড করতে হবে। ট্রাফিক মনিটর করতে হবে এবং হচ্ছে আপনাকে নিয়মিত কি ধরনের রেজাল্ট আপনি পাচ্ছেন সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখতে হবে। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আপনাকে এটা দিয়ে দিয়েছি যে ওয়েবসাইটে, ওটা আপনি পরে ডাউনলোড করে নিন। আচ্ছা, ঠিক আছে। টেক্সট ফাইলটা। ঠিক আছে ভাইয়া। আরে ভাই কি নিজের হাতে ওয়ার্ডপ্রেস কমপ্লিট দিতে মানে কি দেয়? যেগুলো ঠিক আছে, বুঝি নাই। ওয়ার্ডপ্রেস দিয়ে কি আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করছেন? আমাগুলো প্রিমিয়াম। আপনাদের সাথে আমি এটা শেয়ার করে দিছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ভালো করেন, ব্যাপারটা আমার পুরোপুরি বুঝতে পারবো। সার্চ ইঞ্জিনেরটাও শেয়ার করে দেই আপনাদের সাথে, থেকে আপনারা দেখে নেবেন।
আজকে থিওরিটিক্যাল প্রচুর পড়াশোনা হয়ে গেল। আরো তো বাকি আছে। ভাই আমরা তো শুরুর দিকে ফার্স্ট তিনটা ক্লাস অনেক থিওরিটিক্যাল ছিল। আচ্ছা আপনাদের কাছে ক্লাস টাস দিয়ে নি। তারপরে কাজ শেষ আর একটু চলে গেছে। 24 না সালাহিন ভাই? জি ভাই আমি টাইমটা মনে রাখবো। শুরু না দেখতে হবে। আচ্ছা ক্লাস টাস করবেন হচ্ছে নাম্বার 1। হ্যাঁ জি ম্যাম 24। হুম এরপর আর কি ছিল? বৃষ্টি আসতেছে। আরে ভাই কারেন্ট পাশে সারাদিন ধরে নাই। বৃষ্টি আসতেছে? আচ্ছা আপনাদের কেউ আর হাবিব ভাইয়ের সাথে কথা বলছিলেন? ও হ্যাঁ তুমি বলেন আমি কে জানেন হয়তো একটু ফোন বুঝি না ভাইয়া। আইপ্যাডকে আমি তো একবার ফোন দিয়েছিলাম কিন্তু রিসিভ করেনি আর আজকে আমি আরেকবার ফোন দিই। আমিও দিব ভাবছি, দেখি কি অবস্থা ওনার, অনেক তো অসুস্থ শুনছিলাম। আচ্ছা আপনাদের ক্লাসের টাস্ক হচ্ছে দেখেন যে ডিফারেন্স বিটুইন সার্চ ইঞ্জিন এন্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, চেকলিস্ট ফর ওয়ান পেজ এসইও এন্ড চেকলিস্ট ফর অফ পেজ এসইও। ঠিক আছে, আপনারা এটা এখন ক্লাস টাস্ক করেন।